নির্বাসিত কৃষ্ণচূড়া। সাদিয়া 3টি। পর্ব 36 থেকে 40। সাত্তকী একটা দীর্ঘ নিঃশ্বাস নেন, তারপর বলেন, কিছু কিছু ঘটনায় মাঝে মাঝে আচমকা কিছু চরিত্র প্রবেশ করে না, যাদের অস্তিত্ব কোথাও থাকে না, কিন্তু তারা নিজের স্ব-ইচ্ছায় ঘটনার একটা চরিত্র হয়ে ওঠে। তুহুরা আপার এ ঘটনায় প্রবেশটাও ঠিক তেমনি। আমি ডায়েরিটা মিনুর কাছে দিয়ে বাড়িতে ফিরে আসি। তখন বোধহয় দুপুর 11টা কি 12টা। রাস্তাঘাটে, শহরে, দেশে পুরোপুরি যুদ্ধের একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কেউ ঘর থেকে বের হয় না। এখানে আক্রমণ, ওখানে আক্রমণ, আর ঢাকার অবস্থা তো মৃত শহর। জ্যাঠামশাই খুব ভেঙে পড়েছিলেন। তিনটে মৃত্যু মেনে নেয়া কি এতই সহজ? পিসেমশাইয়ের কিছু কলিগ এসেছিলেন। তাদের জন্য শেষকৃত্য সহজ হয়েছিল। এই সময়ে আরেকজন এসেছিলেন, কালো বোরকায় মুড়ে, তুহুরা আপা। আমি ওই দিনই উনাকে প্রথম দেখেছিলাম। কি মায়া ভরা মুখটা! অন্যের মেয়ের মৃত্যুতে কেউ এত কাঁদতে পারে, সেটা ওদিন প্রথম জেনেছি। সেদিন আমি মিনুর কাছে যে চিঠি আর বর্দি ভাইয়ের ডায়েরিটা দিয়ে এসেছিলাম, সেটাই তুহুরা আপা পড়েছিলেন। হয়তো শেষ ডায়েরির পৃষ্ঠাগুলোতে কিংবা সেই চিঠিতে বর্দি ভাই পরিষ্কারভাবে তার আত্মহনের ব্যাপারে বিস্তারিত বলেছিলেন। সেটা পড়েই তুহুরা আপা এসেছিলেন। অনেক সামলেছেন তিনি এসেই। একজন অপরিচিত মানুষ কয়েক মুহূর্তে কি করে এতটা আপন হয়ে উঠতে পারে, তার এক জলজান্ত প্রমাণ তুহুরা আপা ছিলেন। সাত্তকী থামেন। সময়টাকে একটু পরিষ্কার মনে করে নেন হয়তো। ঘরের বাতাস যেন জমে যায় এক অদ্ভুত শীতলতায়। এরপর তিনি বলেন, পিসি আর পিসেমশাইকে শ্মশানে পাঠানো হলেও বর্দি ভাইয়ের শেষ ইচ্ছে রাখতে আমাদের পুরনো বাড়ির উঠোনে তাকে সমাধিস্থ করা হয়। সেখানে বর্দি ভাইয়ের ইচ্ছে রাখতেই কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়, সেটা অবশ্য অনেক পরে। আবার বিরতি টেনে বলতে শুরু করেন, বর্দি ভাইকে সমাধিস্থ করার কয়েক মুহূর্তের মধ্যেই জ্যাঠামশাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাক, তাৎক্ষণিক মৃত্যু। কোন এক বদনজোর বোধহয় বাড়িটাকে শ্মশান ঘাট বানিয়ে দিল। আমি একা ছোট মানুষ, কি করে কি সামলাই? জ্যাঠামশাইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে করতে বিকেল গড়ায়। আমি তখন ভঙ্গুর, নিঃস্ব। কলকাতায় বাড়ির মানুষকে খবর দেওয়ার মতো অর্থ নেই আমার কাছে। আর না দেশের এমন পরিস্থিতি যে অর্থ জোগাড় করব। ঠিক তখনই, জানি না তুহুরা আপা কি বুঝলেন। ওই একদিনের সামান্য পরিচয়ে নিজের কানের সোনার ঝুমকো আমার হাতে দিয়ে বললেন, এটা রেখে দাও। তোমার প্রয়োজন হবে। আমি নিতে চাইনি, জোর করে দিয়েছেন। যাবার আগে বলেছিলেন, কলকাতায় চলে যাও। গিয়ে আমাকে চিঠি দিও। তোমার তুহুরা আপা আছেন। আমি শুধু নির্বাক উনার চোখে তাকিয়েছিলাম। একটা মানুষ এমন হয়। তিনি চলে যাবেন ওই মুহূর্তে রবি ভাই কিভাবে যেন এসে পড়েন। হয়তো অনেক সময় খুঁজছিলেন, হুট করেই পেয়ে যান। সেই সকাল থেকেই তো তুহুরা আপা আমাদের বাড়িতে ছিলেন, কাউকে না জানিয়ে। আর দেশের যে পরিস্থিতি তাতে যে কেউ চিন্তা করাটা অস্বাভাবিক কিছু নয়। রবি ভাই খুব রাগারাগি করে নিয়ে যান তুহুরা আপাকে। তুর্য আর হিয়া কিছু বলতে পারে না। সাত্তকীর দিকে শুধু তাকিয়ে থাকে আরও কিছু জানার আগ্রহ নিয়ে। সাত্তকীর গলা এবার আর শব্দ নয়, যেন নিঃশ্বাসে গড়ে তোলা এক দীর্ঘ আত্মকথার ঢেউ। তার কণ্ঠে তখন অতীতের জমানো পাথরের মতো ভার, চোখে কুয়াশার মতো আবছা বিস্মৃতির, আর তার মধ্যেই জ্বলজ্বলে কিছু স্মৃতি, যেগুলো নিভেও নেবে না। তিনি ধীরে বলেন, তারপর আমি আর কোনোদিন তুহুরা আপাকে দেখতে পাইনি। এই জীবনেও না। তার দেয়া সেই একজোড়া ঝুমকা, তা বিক্রি করেই আমি কলকাতায় যাবার ট্রেনের ভাড়া জোগাড় করি। একেবারে কলকাতা পৌঁছাই, জ্যাঠামশাইয়ের এক পুরনো বন্ধুর সহায়তায়। তারপর দিন কাটে বইয়ের পাতা আর যুদ্ধশেষের বিষাদে। কিন্তু প্রায় দিন তুহুরা আপার সাথে চিঠিতে কথা হতো। সাত্তকী থামেন, চোখ বুজে ফেলেন এক মুহূর্তের জন্য। এরপর আবার বলেন, বেশ অনেক দিনই চিঠিতে কথোপকথন হয়েছিল আমাদের। সেই চিঠিগুলোর মাধ্যমে জানতে পারি, তুহুরা আপা রোশান ভাইকে পছন্দ করতেন। তবে একেবারে দমে গিয়েছিলেন। হয়তো তুহুরা আপা নিজেও বর্দি ভাইয়ের মৃত্যুটা মেনে নিতে পারেননি। প্রকৃতি আর রোশান যে দুজন দুজনের জন্য পাগল ছিল এখানে তো কারোই কোনো সন্দেহ নেই। সে যাক, এর কিছু দিন পরেই তুহুরা আপা হুট করে রবি ভাইকে বিয়ে করে নেন। আমার কাছে অস্বাভাবিক লেগেছিল, তাও আমি তুহুরা আপার সিদ্ধান্তে কোন প্রশ্ন তুলিনি।
তবে হ্যাঁ, তিনি একবারের জন্যও কখনো বলেননি যে তিনি বর্দি ভাইয়ের মৃত্যুর সম্পর্কে রুশান ভাইকে কিছুই জানাননি। আর না কোনোদিন রুশান ভাইয়ের এসব পাগলামি চিঠিতে প্রকাশ করেছেন। কিন্তু তিনি খুব উদাস শব্দ লিখতেন চিঠিতে, মনে হতো উনার কথা বলার মানুষের খুব অভাব। তিনি থামেন। তার চোখে স্পষ্ট এক নিঃশেষ আলোড়নের ধ্বংসাবশেষ। তার কণ্ঠে তখনও বয়ে চলে থেমে যাওয়া নদীর মতো শ্রুতি, যেখানে কেবল অতীতের ঢেউ এসে হঠাৎ থেমে দাঁড়ায় এক দগ্ধ বালুকায়। তিনি মুখ তুলে আরো একবার বলেন, তুহুরা আপা তেমন সুখে ছিলেন না, আমার বিশ্বাস তিনি ছিলেন না। রবি ভাই খুব রবচ্চা ছিলেন, যেদি নিজের কথা ছাড়া কিছুই বুঝতেন না। তুহুরা আপা আমাকে কখনো বিস্তারিত বলেননি, তবে চিঠিগুলোর শব্দে, ছাকে, একটা চাপা যন্ত্রণা টের পেতাম। আমার মনে হতো উনি অনেক কিছু লিখতে চাইতেন, কিন্তু লিখতেন না। হয়তো তিনি নিজের ভাঙাচোরা জীবন কোনো গল্পে মেশাতে চাইতেন না। তবুও সেই নীরবতায় আমি অনেক কথা পড়ে ফেলতাম। এরপর কয়েকটি চিঠি আসে, তারপর হঠাৎ একদিন সব থেমে যায়। তুহুরা আপা আর কোনো চিঠি লেখেননি। আমার পাঠানো প্রতিটি চিঠি নিরুত্তর। যেন এক নিষ্ঠুর দেওয়ালের গায়ে বারবার ধাক্কা খাচ্ছে হৃদয়। একেবারে আচমকা তিনি চিঠির জবাব দেওয়া বন্ধ করে দেন। আর চিঠির নিজের শঙ্কুর সম্বোধনের কারণ, সাত্তকী কি নামে রবি ভাই থেকে শুরু করে ও বাড়ির সব মানুষে আমাকে চিনত। আমি চাইতাম না তারা কোনোদিনও এটা জানতে পারুক যে ও বাড়ির কারো সাথে আমার যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগটা ও বাড়ির মানুষরা এত ভালোভাবে নেবেন না, এটাই তো স্বাভাবিক। সাত্তকীর চোখ দুটো এখন ঝলমলে নয়, কেবল শুষ্ক নদীর পাড়ে জমে থাকে ধূসরতার মতো। সূর্য ওহিয়া যেন কোনো বয়সে নেই, কোনো সময়ে নেই। তারা শুধু সেই গোপন অতীতের কোণায় দাঁড়িয়ে থাকে। সাত্তকী একটু নীরবতা পালন করে বলেন, এই তো শেষ, আর কিছুই বলার বাকি নেই। সাত্তকীর গলা ফেটে আসে, কিন্তু তবুও তার কণ্ঠে এক নিঃশ্বাস শান্তি। ঘরের বাতাস যেন স্থির, শব্দহীন। হিয়া মাথা নিচু করে বসে থাকে। সূর্য দৃষ্টিহীনভাবে তাকিয়ে থাকে দূরে কোথাও, যেন কিছু খুঁজে ফেরে এখনো। হঠাৎ সূর্যের মনে পড়ে তুহুরার গয়নার বাক্সের কথা। তার চোখ আচমকা বড় হয়ে ওঠে। সে বলে ওঠে ধীরে, একটা কথা, তুহুরার পুরনো বাক্সে আমরা একটা পাইল পেয়েছিলাম। বড়দাদা বলছিলেন ওটা প্রকৃতির ছিল। তাহলে সেটা কি করে তুহুরার কাছে পৌঁছালো? সাত্তকী মুখ তুলে থেমে যান, এরপর বলেন, সবটা বলা হলেও কিছু না কিছু একটা না ছুটে যায়। মৃত্যুর সময় ওই পায়েলটা বর্দি ভাইয়ের পায়ে ছিল। শেষকাজের সময় সবই তো খুলে রাখা হয়েছিল। তখন তুহুরা আপা খুব আবদার করে পায়েল আর বর্দি ভাইয়ের হাতের কাছের এক মুঠ চুরি চেয়েছিলেন। আমি আর মানা করিনি। কোন ভাবনাও মস্তিষ্কে আসেনি। ওগুলোই হয়তো যত্নে রেখেছিলেন তিনি। সূর্য ওহিয়া তখন কিছুই আর বলতে পারে না। তাদের চোখে জল নেই, কিন্তু হৃদয়ের ভিতর থমকে থাকে এক অজানা স্পন্দন। এতদিন যা তারা খুঁজছিল উত্তর, ইতিহাস, ভালোবাসা, মৃত্যু সব যেন একত্রে এসে একটি বাক্যে দাঁড়িয়ে যায়। সব শেষ। যা জানার তা জানা হয়ে গেছে। ঘরের কোণে যেন সময় দাঁড়িয়ে থাকে। ঘড়ির কাঁটা আর এগোয় না। একটি মৃত পায়েলের মতো স্মৃতি পড়ে থাকে তাদের মাঝখানে, নিঃশব্দ, নিস্তব্ধ, অমলিন। ঘরজুড়ে তখন নিঃশ্বার এক স্তব্ধতা, যেন কেউ শব্দ করলেই অতীত ভেঙে পড়বে। হিয়ার চোখে স্থির জল, সূর্যের চাহনিতে প্রশান্ত এক বিস্ময়। আর সাত্তকী বসে আছেন যেন এক স্মৃতিশ্রান্ত সাধুর মতো, যার গল্প শেষ, কিন্তু যার নীরবতায় আরেকটি ইতিহাসের জন্ম দিতে পারে। একটু পরে খুব ধীরে সাত্তকী মুখ তোলেন, কণ্ঠে কোমলতা, কিন্তু চোখে তীক্ষ্ণ এক প্রশ্নচিহ্ন, তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে, সূর্য? আমাকে পাওয়া সহজ তো নয়। আমি তো নিজেকেই ভুলে গেছি বহুদিন। সূর্য তখন এক গভীর নিঃশ্বাস ফেলে। তার ঠোঁটে এক অদ্ভুত চমক, যেন বহুদিন গোপনে পুষে রাখার রহস্য এবার মুক্তি পেতে যাচ্ছে। সে বলল, নিউ মার্কেটে আপনার জ্যাঠামশাইয়ের যে শাড়ির দোকানটা ছিল, সেটা থেকেই প্রথম সূত্র মেলে। যিনি সেই দোকান বিক্রি করেছিলেন, তার নাম ছিল প্রদীপ সাহা। পৈতৃক সম্পত্তি হওয়ায় দোকানের মালিক দুজন ছিলেন, শিবনাথ সাহা এবং দেবনাথ সাহা। দলিল অনুসারে প্রদীপ সাহা ছিলেন শিবনাথ সাহার ছেলে। কিন্তু দোকানটা যখন বিক্রি হয়,
সেই কাগজপত্রে আরও জনের নাম ছিল শঙ্খনীল সাহা এবং সুদীপ সাহা। আর সকলের ঠিকানাই কলকাতা। তবে সৌভাগ্যবশত আপনার স্বাক্ষর ছিল। আর ঠিক তখনই মনে হলো, এই নামটা যেন একবার কোথাও পড়েছি, শুনেছি। এরপর মাথায় এলো তুহুরাকে দেয়া আপনার চিঠিতে যে নামটা ছিল সেটাও শঙ্খ। দুটো জায়গার হাতের লেখায়ও বেশ মিল লাগে আমার। তাই আমি আপনার লেখা আর দলিলের সই মেলাতে দেই। তথ্য যাচাই করার জন্য একজন প্রফেশনাল অনুসন্ধানকারী নিই। সেই মানুষটি নিশ্চিত করেন শঙ্খনীল সাহার সাথে চিঠির সংখ্যের লেখার ৯৮ ভাগ মিল। এছাড়া দলিলে আপনার নামের উপস্থিতি নিশ্চিত করছিল আপনি প্রকৃতির পরিবারের কেউ হবেন। কিন্তু তখনও ধারণা করতে পারিনি আপনি সাত্তকী। আর এভাবে আপনার ঠিকানা খুঁজে বের করা। অবশ্য দুইভাবে খোঁজ চালিয়েছিলাম। চিঠিতে তুহুরাকে আপনি যে ঠিকানাটা উল্লেখ করেছিলেন সেটা আপনাদের পুরনো বাড়ি ছিল। আমি সেখানেও চিঠি পাঠিয়েছিলাম। প্রথমে তো কোন জবাব আসেনি, কিন্তু এরপর সেখানে থেকে একজন চিঠির জবাব লেখেন। তিনি জানান যে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে অনেক আগে। সব কিছু মিলিয়ে বলতে পারেন অনেক খুঁজে খুঁজে আপনার ঠিকানা পাওয়া গেছে। সাত্তকীর চোখ কুঁচকে যায়। তিনি তুর্যের এই গভীর বিচক্ষণতায় বেশ পুলকিত হন। তুর্যের বলার ধরন, বিশ্লেষণের গভীরতা যেন তাকে অভিভূত করে। তার চোখে উঠে আসে স্বীকৃতির উষ্ণ আলো, ঠিক সে আলোর মতো যা দীর্ঘ অন্ধকারের পরে দেখা যায়। এতক্ষণ নিঃশব্দ শ্রোতা হয়ে বসে থাকা হিয়া একটু নড়ে বসে। তার চোখে দেখা যায় কুণ্ঠিত দ্বিধা, কিন্তু কণ্ঠে ধীরে ভেসে আসে এক প্রশ্ন। আপনি বললেন প্রকৃতির মৃত্যু ৭১ এর শেষ দিকে। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে। বড়দাদার বন্ধুদের ভাষ্যমতে তারা ৭৫ কলকাতায় প্রকৃতিকে দেখেছেন, তাও বিবাহিত। এটা কিভাবে? হিয়ার প্রশ্নে আবার যেন সব রহস্য ঘুরতে থাকে কক্ষের চারপাশে। সাত্তকীর চোখে একটা গভীর ভাবনা উকি দেয়। তার গলায় খুব শান্ত ধীর সুর। তিনি বলেন, আমি বলতে পারছি না ঠিক। তবে এই ঘটনার দুটো ব্যাখ্যা হতে পারে। প্রথমত, রুশান ভাইয়ের বন্ধুরা হয়তো চাইতেন রুশান ভাই স্বাভাবিক জীবনে ফেরত আসুক। তাই বর্দি ভাইকে বিবাহিত বলে রুশান ভাইয়ের মন সরাতে চেয়েছেন। বর্দি ভাইকে প্রতারক প্রমাণ করে এরকম জিদ জাগিয়ে স্বাভাবিক করার চেষ্টা বোধ হয়। এসবে অবশ্য রুশান ভাইয়ের জন্য এক ধরনের বৈধ মুক্তি হলেও হতে পারত, যা দিয়ে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেত। তবে কেউ হয়তো বুঝতে পারেনি তার পাগলামির গভীরতা সকলের ভাবনার ঊর্ধ্বে। সাত্তকী বলাটা শেষ হলেই আনমনের সামান্য হাসলেন। কিছু একটা ভাবলেন কোথায়, এরপর আবার বললেন, আর দ্বিতীয়টা, হয়তো তারা যাকে দেখেছেন সে ছোটদি ভাই, প্রকৃতির দিদির ছোট বোন প্রাচী। একেবারে বর্দি এ ভাইয়ের কার্বন কপি ছিলেন প্রাচী। চোখের রেখা, ঠোঁটের বাঁক, হাঁটার ধরন সব যেন বর্দি ভাইয়ের। অনেকেই, এমনকি পরিচিত আত্মীয় স্বজন পর্যন্ত প্রাচীকে দেখে হতবাক হয়ে যেতেন। আর বর্দি ভাই যখন মারা গেলেন, দেশের অবস্থা এমন ছিল যে সবকিছু সবাইকে জানানো যায়নি। তাছাড়া নতুন দেশে, নতুন ঠিকানায় অনেকের কাছে নতুন পরিচয় তৈরি হয়েছিল। এমনও হয়েছে কেউ কেউ এসে প্রাচীকে দেখে প্রকৃতি ভেবে ফিরে গেছেন, আর আমরাও তাদের কাছে প্রকাশ করতে চাইনি বর্দি ভাইয়ের মৃত্যুর ব্যাপারটা। আসলে এতগুলো মৃত্যু যে বলার মতো মানসিক শক্তি কারো ছিল না। সাত্তকীর গলায় তখন নিঃসৃত হয় এক গভীর দীর্ঘশ্বাস। তুর্য কিছু একটা ভাবতে ভাবতে নিচু গলায় বলে, তাহলে ৭৫ এর নারীমূর্তি প্রাচী হতে পারেন। সাত্তকী একটুখানি হাসেন। সে হাসি দুঃখে নরম, স্মৃতিতে পাথর। হ্যাঁ, হতে পারেন, খুব ভালোভাবেই। আর ছোটদি ভাইয়ের বিয়ে ৭২ এর দিকেই হয়ে গিয়েছিল। কথাগুলোর পর ঘরটা আবার নিঃশব্দে ঢেকে যায়। হিয়ার মনে আর প্রশ্ন আর থাকে না। তুর্যও জানে এখন আর কিছুই খুঁজে ফেরার নেই। তাদের সামনে ইতিহাসের দরজা খুলে গেছে। সব রহস্য উন্মোচিত। তবে কিছু রহস্য কি গোপন থাকাই বেশি সুন্দর নয় কি? এবার যেন তাদের চরম পরীক্ষা। এই জঘন্য, নির্মম সত্য তারা কি করে আব্দুর রুশান মোহাম্মদের সামনে আনবেন? আদৌ কি এত সাহস আছে তাদের? সময় একটুখানি থেমে আবার ধীরে চলতে শুরু করে। তুর্য, হিয়া আর সাত্তকী তিনজন যেন তিন প্রজন্মের প্রতিনিধি,
একটিমাত্র গল্পের 3টি ভিন্ন অধ্যায়। সাত্তকী হঠাৎ মৃদু হেসে বলেন, তোমাদের মতো জনকে পেয়ে, জানো, অনেকদিন পর মনে হলো আমি কারো কাছে নিজেকে খুলে বলতে পেরেছি। আর কিছু না হোক, একটা বোঝা যেন বুক থেকে নামলো। হালকা লাগছে। তোমাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ। তারপর ধীরে টেবিলের সাইড থেকে একটা নোটবুক বের করেন। সেটার একটা পাতায় নম্বর আর ঠিকানা লিখে তুর্যের হাতে এগিয়ে দিয়ে বলেন, এই আমার কলকাতার নম্বর। নিচেরটা বাংলাদেশের আর এখানে আমার বর্তমান ঠিকানা লেখা। তুমি যদি কখনো চাও, যোগাযোগ রেখো। আর যদি পারো, রুশান ভাইয়ের সঙ্গে একটাবারের জন্য শুধু দেখা করিয়ে দিও। সাত্তকীর গলায় আবার একটা নরম কাঁপুনি। সেই কাঁপুনি স্মৃতির অথবা অপ্রকাশ কষ্টের। তুর্য তখন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর যেন একটা সিদ্ধান্তে পৌঁছে বলে, আপনি আজকাল কবে ফ্রি আছেন? আসুন সময় করে সবাই মিলে বসা যাবে। বাসায় একটা ছোট ডিনারের আয়োজন করি। আশা করছি সেখানে সবাই থাকবে। ছোট দাদা এসেছেন, অর্থাৎ আব্দুল রবিউল মোহাম্মদ। আর নিয়তিতে থাকলে মিনুর রহমানের সঙ্গেও আপনার দেখা হবে। সাত্তকীর চোখে তখন ভোরের আলোর মতো আশ্চর্য বিস্ময়। মুখে ফুটে ওঠে এক অপ্রত্যাশিত হাসি, অন্তর্গত আনন্দের, আবার খানিকটা আশঙ্কার। তবু তিনি মাথা নোয়ান সম্মতির ইশারায়। তিনি বলেন, অবশ্যই আসব আমি। কত যুগ কেটে গেছে পুরানো ঢাকায় পা রাখি না। তার কণ্ঠস্বর সূর্যাস্তের রঙের মতো কোমল হয়ে ওঠে। সন্ধ্যা তখন শহরের শরীরে নেমে এসেছে এক নিঃশব্দ ও বিষণ্ণ কুয়াশার মতো। সাত্তকীর অফিস ছেড়ে বেরিয়ে পড়ে তুর্য আর হিয়া। ঘড়িতে সময় তখন রাত ঠিক 8টা। রাস্তায় আলো জ্বলে উঠলেও তাতে কোনো উজ্জ্বলতা নেই, যেন শহরের প্রতিটি বাতি আজ চোখ নামিয়ে নিঃশব্দে প্রহর গুনছে কারো স্মরণে। তুর্য আর হিয়া পাশাপাশি হাঁটে, কিন্তু কথাহীন। মাঝে মাঝে দুই পায়ের ছায়া মিলে গিয়ে আবার আলাদা হয়ে যায়। এগুলো যেন তাদের মনে আসা বিস্ময় আর বিষাদের তরঙ্গ। হিয়ার চোখ দুটো ভারী, কিন্তু কাঁদছে না। তার ভেতরের কষ্টটা কেমন নিঃশব্দ হয়ে ঠাঁই নিয়েছে ঠোঁটের কোণায় আর আঙুলের ফাঁকে। প্রকৃতির সেই অসমাপ্ত গল্প, অশ্রুত কান্না আর অসমাপ্ত বেঁচে থাকা সব যেন হিয়ার বুকের মধ্যে পাথরের মতো জমে বসে আছে। তুর্য হিয়ার দিকে তাকায় মাঝে মাঝে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ পায় না। সে জানে, এই মুহূর্তে কোনো কথাই যথেষ্ট নয়। সে বুঝতে পারে হিয়ার মনে ঠিক কিভাবে প্রকৃতির মৃত্যুটা একটা নিঃসহায় অসম্মতির মতো ধাক্কা দিচ্ছে। একটা অসময়ে, অপ্রস্তুত বিদায়, যেটা কারো প্রাপ্য নয়। রাস্তার পাশের গাছগুলো হঠাৎ হাওয়ায় দুলে ওঠে, পাতার মধ্যে একটা ঝিরিঝিরি শব্দ হয়। একটা গল্পের পরিণতি মাথায় নিয়ে তারা যেন অতীতে থমকে যায়। হিয়া তখন হঠাৎ একটু থেমে দাঁড়ায়, তুর্যও থামে। সে আকাশের দিকে তাকায়, নির্বাক। সেখানে কোনো তারা নেই, কেবল ধোঁয়াটে এক শূন্যতা। ঠিক তখনই তুর্য তার হাতটা আলতো করে ধরে। নিঃশব্দে। এ যেন তুর্যের প্রথম স্পর্ধা, প্রথম স্পর্শ। হিয়ার জঞ্জালে ব্যস্ত মস্তিষ্ক যেন হঠাৎ অন্য এক অনুভূতিতে জমে ওঠে। তুর্য হিয়ার হাতটা একটু মজবুত করে ধরে ওর মুখোমুখি দাঁড়ায়। হিয়া নির্বাক তাকিয়ে থাকে শুধু। তুর্য হিয়ার চোখে অপলক তাকিয়ে বলল, হিয়া, কিছু গল্প মহলের জন্য, আর কিছু দাফন হয় স্বপ্নের পিরামিডে। তবে এসব গল্পের ভাজে আমি মরীচিকার চরিত্র মাত্র। কাহিনীর রূপ বদলাতে সত্যিই বেশি সময় লাগে না। কিছু মুহূর্তে বদলে যায় সমগ্র কাহিনীর ইতিহাস। শুধু মুখোশগুলো খুলতে যত সময় দেরি। মুখোশ খোলে কাহিনী বদলায়, নতুন গল্পের শুরু হয়। এটাই নিয়ম। আমি জানি প্রকৃতির বাস্তবতা এত সহজ গ্রহণযোগ্য নয়। আমাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলো জীবন বিধ্বস্ত। এদের জীবনের গল্পে কেউই পূর্ণতা পায়নি, অথচ গল্পটা পূর্ণতার হতে পারত। এত এত অপূর্ণতার মাঝে আমি চাই না আরও একটা অপূর্ণতা যুক্ত হোক। এই শহরের রাস্তায় অনেক স্মারকলিপি এবং সড়ক আমাদের অচেনা, এমন হাজারো সন্ধ্যায় স্মৃতি কুড়ানোর অনুমতি দিবি। তুর্যর কথার মাঝে আষাঢ়ে আকাশের মেঘ ঝরে পড়ল। হিয়া বৃষ্টির স্পর্শে ছুটতে চাইলেও আটকে রইল। তুর্যর হাতে নিবন্ধ হাতটার বন্ধনী আরো দৃঢ় হল। হিয়া স্থির হল। শহর ব্যস্ত নিজেদের গা বাঁচাতে। বৃষ্টির আচমকা হামলার রাস্তায় তোলপাড় শুরু করল। এই তোলপাড়ে দাঁড়িয়ে আছে এক প্রেমিক যুবক আর অষ্টাদশী তরুণী।
হিয়া ঠিক বুঝে উঠতে পারছে না তার সঙ্গে হচ্ছেটা কি। তুর্য হিয়ার এমন আচমকিত মুখায়ব দেখে ওর হাতটা তীরে ছেড়ে দেয়। সামান্য মৃদু হেসে বলল, আষাঢ়ে কৃষ্ণচূড়া দেখেছিস? একদম রক্তবর্ণ হয়। তোকে যেদিন সাদরে হৃৎস্পন্দনের সমাচার শোনাব সেদিন মনে করে কদম আনব। এত বেশি রুক্ষতা মানাচ্ছে না। হিয়া অপলক শুধু তাকিয়ে থাকে। শব্দরা যেন তাকে ছেড়ে অনেক দূরে পৌঁছে গেছে। তাদের ঘরে ফেরার সময় পেরোচ্ছে। তুর্য এবার একটা সিএনজি ডাকে। সিএনজির ছাদে টপটপ করে বৃষ্টি পড়ছে। চারপাশে শহরের কোলাহল খুলে যাচ্ছে আষাঢ়ের জলধারায়। একটানা এই সাদা শব্দের ভেতর তুর্য আর হিয়া উঠে বসে সিএনজিতে। তুর্য জানালার বাইরে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলে, আজকের এই সত্যতা, এই সাক্ষাৎ, এগুলো যেন আপাতত কারো কাছে না যায়। এই ভয়ঙ্কর বিষয়টা বড়দাদাকে জানালে আমরা সবকিছু সামলে উঠতে পারবে না। বুঝতে পারছিস, মানুষটা তার সমগ্র জীবন প্রকৃতির অপেক্ষায় কাটিয়েছেন। এই সত্যতা এক মুহূর্তের মাঝে সকল অপেক্ষাকে মিথ্যে করে দিতে পারে। তাছাড়া রহস্য আসলে কতটুকু খুলেছে সেটাও এখন সময়ের বিচার। হিয়া শুধু চুপ করে শোনে। তারপর ধীরে জিজ্ঞেস করে, তাহলে আপনি কি করতে চাইছেন, তুর্য ভাই? তুর্য এবার স্থির চোখে হিয়ার দিকে তাকায়। তার কণ্ঠে তখন সিদ্ধান্তের দৃঢ়তা, আবার কোথাও এক নরম আবেগের রেখা। সে বলে, আমি কালকেই দাদিকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করছি। সাত্যকী শুধু ইতিহাস নয়, উনি উত্তর। আর আমি চাই 3 ভাইবোন একেবারে একসাথে ওনার সামনে দাঁড়াক। অতীতটা খুলে যাক। সত্যি বলতে, আর কত লুকোচুরি, আর কতটা সত্যি খণ্ডিত রেখে মানুষটা বাঁচবে। হিয়ার চোখ আবারও ভিজে উঠল। খুব জড়ানো গলায় বলল, সত্যটা আমি মেনে নিতে পারছি না, বড়দাদা কি করে মানবেন? সব থেকে কষ্ট লাগছে এটা ভেবে যে, নিজের ভাই বোন, পরিবার তারাই যদি ধোঁকা দেয় তবে মানুষ বিশ্বাস করবে কাকে? কারো কি বড়দাদার প্রতি মায়া হলো না? একবার সত্যটা সব জানাতেই পারত। মানুষেরা তো কখনো মৃত মানুষের জন্য অপেক্ষা করে না। সব অপেক্ষা তো জীবিত মানুষের জন্য। সিএনজির আলো লাল আর সবুজ বাতির ছায়া ছুঁয়ে ছুঁয়ে চলেছে। তুর্য হিয়ার কথার কোন প্রতি ওর করে না। হিয়ার মুখেও আর কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের মধ্যে যেন এক অশান্ত জ্বর। তার ছোট্ট মস্তিষ্ক প্রচণ্ড ব্যথিত। সে তো সেই কবে প্রকৃতিকে নিজের মাঝে সমিয়ে নিয়েছিল। কিছুতেই যেন প্রকৃতির এমন পরিণতি মেনে নিতে পারছে না সে। ও জানতে চায় ডায়েরির শেষ পৃষ্ঠাগুলোতে আদৌ কি ছিল। কেন এত দুর্ভাগ্য? কেন সব পাপ তাদের? কেন কেন আর কেন? তবে ওর নেই। তুর্য জানে হিয়ার এমন তোলপাড়। তাই বোধহয় নিজের অনুভূতির একটা আংশিক উপস্থাপনের মাধ্যমে ওর মস্তিষ্ককে অন্য ভাবনায় আকৃষ্ট করতে চেয়েছিল। তবে সে এক প্রকার ব্যর্থ। বৃষ্টির শব্দ আর সড়কের জলের ছোপাছোপে ছন্দে মিলিয়ে যাচ্ছে তাদের অব্যক্ত তোলপাড়। হিয়া জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে এক বিষণ্ণ দৃঢ়তা। সিএনজি তখন শান্তিনগরের অলিগলি পেরিয়ে পুরান ঢাকার পথে এগিয়ে চলেছে। আষাঢ়ের বৃষ্টিতে শহর ধুয়ে যাচ্ছে এক ধুয়ো ধোয়া স্বপ্নের মতো। চারপাশে জলজলের ল্যাম্পপোস্টের আলো জলের গায়ে পড়ে গলে পড়ছে রঙিন ছায়ায়। তুর্য একবার হাত ঘড়ির দিকে তাকাতে গিয়েই চমকে যায়। তার কপালে ভাঁজ পড়ে। সময় রাত 8:30। পকেট থেকে ফোনটা খুব দ্রুত বের করে। পর্দায় আলো জ্বলে ওঠে, আর তখনই তার চোখ বড় হয়ে যায়, কপালে ভাঁজগুলো আরো স্পষ্ট হয়। সে মৃদু স্বরে বলে, 55টা মিস কল। মিম 55 বার কল করেছে। ফোনটা মিউট ছিল, একবারও টের পায়নি। তার কণ্ঠে অনুশোচনার ঝলক স্পষ্ট। এই দৃশ্য দেখে হিয়া হঠাৎ তার অন্য জগৎ থেকে জেগে ওঠে। সে নিজের ব্যাগে হাত ঢুকিয়ে ব্যস্তভাবে ফোনটা খুঁজে বের করে। ফোন হাতে নিয়েই দেখে, একেবারে নিঃসাড়, বন্ধ হয়ে আছে। হিয়া একটা চাপা হাঁফ ছাড়ে, উফ! তাড়াহুড়ো করে ফোন অন করে। কয়েক সেকেন্ড যেতেই পর্দা জ্বলে ওঠে। ফোন অন হতেই একসঙ্গে বেশ কয়েকটা মেসেজের নোটিফিকেশনের রল নামে স্ক্রিনে। হিয়া তড়িঘড়ি মিমকে কল ব্যাক করে। ওপাশে ফোন ধরতেই শুরু হয় ঝড়। মিম চেঁচিয়ে ওঠে, তুই পাগল নাকি হিয়া? কোথায় তুই? এতক্ষণ ধরে তোকে খুঁজে মরছি। আমি রেস্টুরেন্টেই বসে আছি। অতিমাত্রায় বৃষ্টি শুরু হওয়ায় বাইরে বের হতে পারছি না। মেজদাদা 6-7 বার খোঁজ করে ফেলেছে। তোর ফোন বন্ধ।
আমি কি বলবো সবাইকে? মিথ্যে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে আমার। হিয়া বিষণ্ণ মুখ টিপে হাসে। মিমের বিরক্তিতে ভরা চিন্তিত কণ্ঠে একটুখানি শান্তির স্বর আছে। তার রাগ যেন হিয়ার উপর চেঁচানোর জন্যই আটকে ছিল। হিয়া মিমের এমন ব্যবহারের সাথে পরিচিত। সে নিচু গলায় বলে, তুই একটু বসো, আমরা আসছি। খুব বেশি দেরি হবে না। একদম কাছাকাছি। ওপাশ থেকে মিমের বিরক্তি কিছুটা গলে যায় হিয়ার কণ্ঠে। একটা দীর্ঘশ্বাস শোনা যায়। মিনিট পাঁচেক পর সিএনজি মিমের দেয়া রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি তখনও তার হিংস্রতা দেখাতে ব্যস্ত। ভিজে শহরে চেনা ঠিকানায় ক্লান্ত তারা স্মৃতি বয়ে ফিরে এসেছে যেন। চিরাচরিত নিয়ম অনুযায়ী মিম আর হিয়া আগে বাড়িতে ঢোকে। সূর্য অপেক্ষা করে সময় যাবার। তারা বাড়িতে ঢুকতেই বাইরের ঘন বর্ষণের থেকেও কড়া বর্ষণ বর্ষে যায় হিয়া আর মিমের উপরে। আব্দুর রবিউল মোহাম্মদ শাসনের বাঁধনছাড়া শব্দ নিক্ষেপ করতে থাকেন লম্বা সময়। তবে হিয়ার এমন কাকভেজা রূপ দেখে যেই না থামতে যাবে তুর্য ঠিক তখনই প্রবেশ করে একেবারেই চুপচুপে ভিজে। সবার চোখ একসঙ্গে তার দিকে ঘুরে যায়। আব্দুর রবিউল মোহাম্মদ একটু চমকে ওঠেন অপ্রত্যাশিত তুর্যকে দেখে। তুর্য সালাম দেয় শুধু, আরও কিছু বলতে যাবে, তার আগেই আব্দুর রোশান মোহাম্মদ নরম হেসে আব্দুর রবিউল মোহাম্মদকে বলেন, তোকে বলা হয়নি? তুর্য গত রাতে এসেছে। ওর বিশ্ববিদ্যালয়ের একটা প্রজেক্টে কাজ করতেই ইমার্জেন্সি আসা। আব্দুর রোশান মোহাম্মদের কণ্ঠ শান্ত, স্বাভাবিক ও দৃঢ়। যেন সমস্ত অশান্তিকে দুধারে ছড়িয়ে মাঝখানে নিরাপদ একটা পথ তৈরি করে দিচ্ছে। নিজের ভাইয়ের থেকে গোপন করে নেন তুর্যর আগমনের কারণ। আব্দুর রবিউল মোহাম্মদ আর কিছু বলেন না। মিম, হিয়া আর সময় নষ্ট না করে দ্রুত তাদের ঘরের দিকে এগোয়। হিয়ার মনের ভিতর এক বিশাল ঝড় চলছে। সে ঘরে গিয়ে এক মুহূর্ত সময় না নিয়ে একেবারে সোজা চলে যায় ওয়াশরুমের দিকে। মিম চুপচাপ দেখে, তার চোখে বিস্ময়। হিয়ার এমন হঠাৎ তাড়াহুড়ো সাধারণত হয় না। তার চলার ভঙ্গিতে যেন কেউ পালিয়ে যাচ্ছে, নাকি নিজের ভেতরে ফিরে যাচ্ছে। ওয়াশরুমের দরজা বন্ধ হতে না হতেই শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ায় হিয়া। ঝাঁঝালো ঠান্ডা জলের ধারায় সারা শরীর ভিজে যায়, কিন্তু সেই জলের চেয়েও বেশি কিছু ঝরতে থাকে তার ভিতর থেকে। মুখ নিচু করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, আর জলের শব্দের নিচে চাপা পড়ে যায় তার গলার কান্না। শাওয়ারের নিচে সে যেন নিজের ভিতরের সমস্ত অনুভূতি ধুয়ে ফেলতে চায়, স্মৃতি, বিশ্বাস, সত্যতা সব। সময় গড়িয়ে যায়। অনেকটা সময় পার হলে মিম ওয়াশরুমের দরজায় হালকা করা নাড়ে, কমা, হিয়া, আর কত গোলস করবি? পুরো ট্যাঙ্কির পানি শেষ করেই বের হবি নাকি? ঠিক আছিস তো? মিমের কথায় ভেতর থেকে শাওয়ারের শব্দ থেমে যায়। কিছুক্ষণ পরে দরজা খোলে হিয়া। এই ঠান্ডা পানিতে লম্বা সময় ভিজে তার শুভ্র শরীর তুষারের মতো আরও বেশি শুভ্র হয়ে উঠেছে। হিয়া ওয়াশরুমে থেকে বেরিয়ে সোজা ঘরের আয়নার সামনে বসে পড়ে। তার ভেজা লম্বা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, চোখ লাল আরও ফুলে গেছে। সে শুধু এক ধ্যানে তাকিয়ে থাকে সেই আয়নার দিকে, কিন্তু সে নিজের মুখ দেখতে পায় না। আয়নার কাচের ভেতর এক নিস্পন্দ, বিধ্বস্ত মুখ, একই প্রকৃতির মুখাবয়ব ভেসে উঠেছে। একই রকম ভেজা চুল, একই রক্তাক্ত চোখ আর নিরুত্তর এক অসীম সুখ। মিম আস্তে আস্তে এসে পাশে বসে। হিয়ার কাঁধে টাওয়াল রাখে, চুলের ভেজা পানি মুছিয়ে দেয় নিজের হাতে। তার মুখে এখন আর কোনো প্রশ্ন নেই, শুধু উদ্বিগ্ন নীরবতা। তবুও সে ধীরে জিজ্ঞেস করে, হিয়া, কি হয়েছে? এমন করছিস কেন? কিছু বল, কিছু ভয়ঙ্কর হয়েছে কি? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। হিয়া কিছুই বলে না, বরং আচমকা মিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তার কাঁধে মুখ বুজে হাউমাউ করে কেঁদে ওঠে। এমন কান্না যা কোনো শব্দে বলা যায় না। এই কান্নাটাই যেন এতক্ষণ তার ভেতরে জমেছিল। মিম হতচকিত হয়ে পড়ে, তারপর নিজেও জড়িয়ে ধরে হিয়াকে। বেশ কিছুক্ষণ পরে হিয়ার কাপা কণ্ঠে ভেঙে ভেঙে বেরিয়ে আসে সব কথা। সাত্তকীর মুখে শোনা ইতিহাস, প্রকৃতির জীবন মৃত্যু, চিঠির কথা, ঝুমকা, প্রাচী, 1971 সহ তুহরার নীরবতা। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সবটা বর্ণনা করে সে। সবটা বলে হিয়া যেন একেবারে নিঃশেষ হয়ে যায়। চোখে আর জল নেই, মুখে আর ভাষা নেই, শুধু বুকের ভেতর এক ভাঙাচড়া উপকূল। মিম নিজেও স্তব্ধ। শুধু তার চাহনিতে থাকে এক অভাবনীয় বিস্ময়।
তার নিজের চোখও জলে ভিজে গেছে। সে নিজেও যেন মেনে নিতে পারছে না এই কঠিন সত্য। এ ঘটনার সঙ্গে সেও তো প্রথম থেকেই জড়িত। সে নিজের চোখেই দেখেছে আব্দুর রুশান মোহাম্মদের প্রকৃতির প্রতি তাজা অনুভূতি। রহস্য হয়তো রহস্যের মতো মাটি চাপা থাকাটাই শ্রেয়। রহস্য ভাঙলে কিছুই আর আগের মতো থাকে না। আর এই রহস্যের পিছের অপরাধী তো অনেকেই নিজের আপন রক্ত। একটা মানুষ নিজের রক্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কি করে? রাতটা তখন নিস্তব্ধ, এক অনুচ্চারিত ভারে থাকা। ছাদের ছাউনিতে বৃষ্টির শেষসুর টুপটাপ বাজছে। খাবারের টেবিলেও অনুপস্থিত হিয়া। বারংবার সকলে ডেকে গেলেও এক গাঢ় ঘুমের অভিনয় সকলকে তাড়াতে সক্ষম সে। তবে হিয়া ঠিক বুঝে উঠতে পারছে না তার শরীরটা বেশি ভারী নাকি মনটা। আব্দুর রুশান মোহাম্মদের সম্মুখীন হতে চাইছে না হিয়া কোনোভাবেই। হিয়ার মনের স্তব্ধ অনুভূতিরা বলছে, তিনি একবার হিয়ার দিকে তাকালে জেনে যাবেন সকল সত্য। হিয়া লুকাতে পারবে না এত বড় বাস্তবতা। এই দ্বিধা, এই অনিশ্চয়তা, এই আত্মদহনে হিয়ার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। রাতে যখন ঘরের আলো নিভে যায়, তখন হিয়ার শরীর থেকে তাপ ছড়াতে থাকে। প্রখর জ্বর এসে তাকে একেবারে কাবু করে দেয়। ঠোঁট শুকিয়ে যায়, কপাল জ্বলতে থাকে। সে নিজেও বুঝে ওঠে না ঠিক কতটা কাঁপছে। মাথার মধ্যে যেন কেউ গলিত সীসা ঢেলে দিচ্ছে। মিম এসে দেখে হিয়ার ঠোঁট ফ্যাকাশে, গাল জ্বলছে। চাদর সরিয়ে দেখে শরীরটা একেবারে গরম। সঙ্গে সঙ্গে জলপট্টি আনে, গা মুছিয়ে দেয়। ওষুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু হিয়ার ঠোঁট নড়ে না। একবার চোখ মেলে আবার বন্ধ করে দেয়। মিম তখন এক মুহূর্ত থামে। কাকে ডেকে জ্বর সামলাবে এখন? এত রাতে মা নেই, ডাক্তার নেই, আছেন বৃদ্ধ দুজন মানুষ, আর থাকে কে? একবার ভেবে ওঠে তুর্যর কথা। হাত কাঁপে, তাও ফোনটা হাতে তোলে। কিছু না ভেবে শুধু একটা কল করে। তুর্য ফোন ধরেই শুনে মিমের কণ্ঠে আতঙ্কের ধাক্কা, হিয়ার প্রচণ্ড জ্বর। কিছুতেই কমছে না। প্লিজ ভাইয়া, তুমি একটু এসে দেখো না। সেই কথা শোনামাত্র তুর্য দ্রুত ছুটে আসে। মিম দরজা খুলেই রেখেছিল। তবে তুর্য দাঁড়িয়ে পড়ে হিয়ার ঘরের দরজার সামনে। এই দরজাটা সে কখনোই পেরোয়নি। কোনো কারণেই নয়, কোনো সুযোগেও নয়। এই পর্যন্ত এই বাড়িতে যতবার এসেছে, হিয়ার ঘর যেন ছিল একটা অস্পর্শিত অঞ্চল। কিন্তু আজ এক অপ্রত্যাশিত প্রয়োজনীয়তা। তুর্য কিছুক্ষণ থমকে দাঁড়ায়। তার ভিতরে একটা দ্বিধা, একটা কুয়াশা নিয়ে সে জোর করে ভিতরে পা রাখে। ঘরটা নিস্তব্ধ। হালকা টেবিল ল্যাম্পের আলোয় হিয়ার মুখ দেখা যায়, পিতাব, ক্লান্ত, নিঃশেষ। চোখ বন্ধ, ঠোঁট নীলচে। তুর্য আস্তে এসে পাশে বসে। মিম হাতের জলপট্টি এগিয়ে দেয়। তুর্য খুব ধীরে, একেবারে স্নেহভরে জলপট্টিটা কপালে রেখে দেয়। সে এবার প্রথমবারের মতো হিয়ার এত কাছ থেকে তাকিয়ে দেখে এমনভাবে, যেমনটা কখনো করেনি। কোনো প্রেমিকের চোখে নয়, না কোন সম্পর্কের চোখে, শুধু দেখে একটা নিরঙ্কুশ ভরসার মতন করে। হিয়ার ঠোঁট অল্প নড়ে। একটা অস্পষ্ট শব্দ বেরোয়, প্রকৃতি। তুর্যের মুখে তখন এক গম্ভীর নর্মতা। সে ফিসফিস করে, শান্ত থাকো। কাল আমরা সব দেখব, ঠিক করে দেব সবকিছু। তুমি শুধু একটু ভালো হয়ে ওঠো। আমরা আছি তোমার পাশে। মিম একরাশ চিন্তা নিয়েই ছায়ে বসা। একটু আড়ষ্টতা নিয়ে সে বলে, হিয়া কোনোভাবে প্রকৃতির অস্বাভাবিক অসমাপ্ততা মেনে নিতে পারছে না। ঘরে ঢুকেই কম করে হলেও ঘণ্টাখানেক শাওয়ারে ভিজেছে। তুর্য খুব শান্ত স্বরে বলে, আমার ধারণা ছিল এসব ঘটনাটা যে এরকম হবে, এটা জানলে কখনোই হিয়াকে নিয়ে যেতাম না আমি। বেশ কিছু সময় নীরবতা চলে। মিম এবার ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া, কালকে সত্যি কি সাত্তকী বাড়িতে আসবেন? তুর্য মাথা নাড়িয়ে সম্মতি দেয়। হুম। মিম আবার প্রশ্ন করে, আর দাদি? তুর্য বলে, আলিফের সঙ্গে কথা হয়েছে আমার। কাল সকালেই আলিফ আর দাদি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। মিম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সবটা বলে দিয়েছ? তুর্য মাথা নেড়ে বলে, আমি কিছুই বলিনি, বড়দাদা দাদিকে ফোন দিয়ে বলেছেন, তাকে খুব দেখতে ইচ্ছে করছে। একরকম অসুস্থতার নাটক করেছেন। তিনি তো আর একা আসতে পারবেন না। তাই আমি আলিফকে বলেছি যাতে দাদিকে নিয়ে চলে আসে। এই ঘটনায় জড়িত প্রত্যেকটা চরিত্রের একসঙ্গে থাকাটা খুব জরুরি।
রহস্যের ভাঁজে কত রহস্য লুকিয়ে থাকে সেটা আসলে বলা যায় না। মিম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, বড়দাদাকে তবে কি বলেছ? উনি জানে কাল সাত্তকে আসবেন। তুর্য শান্ত গলায় বলে, বলেছি শঙ্খনীল সাহেবকে দাওয়াত দিয়েছি আসার। তবে আসল পরিচয়ে উন্মুক্ত করিনি। আসলে এত সাহস নেই আমার। মিম এবার চুপ হয়ে যায় একেবারে। তুর্য ধীরে জলপট্টির বাটি মিমের হাতে ফিরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, আমি একটু রুম থেকে ওষুধ নিয়ে আসি। এই ওষুধটায় কাজ হবে না। আমার কাছে হাই পাওয়ারেরটা আছে। জ্বরটা এত বেশি। আর দেরি করা উচিত না। মিম চুপচাপ মাথা নাড়ে। সে জানে, এই মুহূর্তে তুর্যই ভরসার শেষ আশ্রয়। মিম হিয়ার শুকনো মুখের দিকে তাকিয়ে থাকে শুধু। হিয়ার মায়াবী মুখে এখন শুধু অবসন্ন ছায়া। তুর্য নিজের ঘরে ফিরে যায়। অন্ধকার ঘরটায় টেবিল ল্যাম্প জ্বালিয়ে একে একে ক্যাবিনেট খুলে ওষুধ বের করে, গ্লাসে পানি ঢালে। হাত দুটো কাপে সামান্য, হয়তো বৃষ্টিতে ভেজার জন্য নয়, হয়তো হৃদয়ের ভিতর জমে থাকা এক অদ্ভুত অনুভূতি থেকে। হাত ভর্তি করে নিয়ে সে আবার ফিরে আসে হিয়ার ঘরে। আস্তে ঘরে পা রাখে যেন শব্দ না হয়, যেন এই ঘরের নিঃশব্দতা ভেঙে না যায়। এই একটুখানি কোমলতা যাতে ছিন্ন না হয়। হিয়া তখনও আধা চেতন, শরীরটা মোটা কাঁথার নিচে গটিয়ে আছে, চোখ দুটো আধখোলা, যেন কল্পনা আর বাস্তবের সীমানায় ভেসে চলেছে। তুর্য পাশে বসে মিমের দিকে ইশারা করে বলে, ওকে একটু সামলে বসিয়ে দে, আমি ওষুধ দিচ্ছি। মিম হিয়াকে ধীরে উঠিয়ে ধরে। তুর্য ওষুধ এগিয়ে দেয়। কোন রকম ঔষধ খেয়ে হিয়া আবার ডলে পড়ে বালিশে। তুর্য তার কপালে হাত রাখে। তাপ এখনো প্রচণ্ড, কিন্তু আগের থেকে সামান্য কম। মিম টাওয়াল ভিজিয়ে কপালে রাখে আবার। সময় পেরোয়, ঘরের বাতাস ধীরে ধীরে ভারমুক্ত হতে থাকে। বৃষ্টির শব্দ তখন অনেক দুর্বল, শহর যেন নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে। জ্বরের উত্তাপ ধীরে নেমে আসে মধ্যরাত নাগাদ। হিয়ার শ্বাস প্রশ্বাস তখন স্বাভাবিক, মুখেও কিছুটা রং ফিরে এসেছে। তুর্য উঠে দাঁড়ায়। মিমকে বলে, ও এখন একটু ভালো। আমি ও ঘরে যাচ্ছি। তুই দরজা খোলাই রাখো। আমি জেগে আছি, কোন সমস্যা হলে ডিরেক্ট আমাকে গিয়ে ডাকবি। মিম চুপচাপ মাথা নাড়ে। তুর্য নিজের ঘরে ফিরে যায়, কিন্তু তার চোখে আর ঘুম আসে না। জানালার পাশে বসে শহরের রাত দেখতে থাকে। বাইরে তখনও একটানা স্যাঁতস্যাঁতে বৃষ্টি। আকাশ অন্ধকার, যেন পৃথিবীর সমস্ত গোপন কথা গিলে রেখেছে। তুর্যের চোখে শুধু হিয়ার মুখ ভাসে, সেই নিঃশেষ, পিতাব মুখ। তার ঘরে তখন ঘড়ির কাঁটা শব্দ করে চলছে, ঠিক যেমন স্মৃতি চলে নিঃশব্দে, একা। তুর্য জানে, কাল যা আসছে তা সহজ নয়। মুখোমুখি হবে অনেকগুলো সত্য, খসে পড়বে অনেকগুলো মুখোশ। সে শুধু চোখটা চুপচাপ বন্ধ করে ভাবতে করতে থাকে। সব ঘটনার মাঝখানে মিনুর রহমানের পাপ ঠিক কোনটুকু, কোন পাপের কথা তিনি তার ভাই আব্দুর রবিউল মোহাম্মদকে বলছিলেন। তবে কি সেই পাপ এটাই, প্রকৃতির রেখে যাওয়া সেই ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো নির্মমভাবে ছিঁড়ে ফেলা? নাকি পাপ এটা, কোনোদিনও আব্দুর রুশান মোহাম্মদকে সত্য জানতে না দেওয়া? তবে এ পাপ তো শুধু একমাত্র মিনুর রহমান করেননি। এ পাপের দায়ভার তো সকলের। আর হিসেব মতে সব থেকে বেশি দায়ভার তুহুরা আর আব্দুর রবিউল মোহাম্মদের। তারা তো সচক্ষ সাক্ষী। রাতটা যেন অনন্তকাল দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে, নিঃশব্দ, ভারমুক্ত নয়, বরং আত্মগ্লানিতে দেওতলে এমন এক দগ্ধ শূন্যতায়। শহরের বুকে বৃষ্টির ধারাও থেমে গিয়েছে একসময়, কিন্তু তুর্যর ভিতরের ঝড় থামেনি। জানালার কাছে গলিয়ে রাখা কপালটায় হালকা শীতলতা জেগে ওঠে। আর মনে গেঁথে রয়েছে হিয়ার মুখটা। চোখ বন্ধ করলেই ওই মুখ, ওই নিঃশেষ চাহনি। ঘড়ির কাঁটা এক এক করে রাত্রির পাতা উল্টে চলে। তুর্য প্রায় প্রতি ঘন্টায় একবার করে মিমকে মেসেজ করে জানতে চায়, জ্বর কি আর এসেছে। চোখ খুলেছে, শ্বাস স্বাভাবিক। মিমও দায়িত্ব নিয়ে প্রতিবার জানায়, একটু একটু করে কমছে ভায়া। চোখ খুলছে, কিন্তু কথা বলছে না। নিজ ঘরের বিছানায় তুর্য শুয়ে থেকেও শোয় না। যেন শরীর রাখে মাটিতে, মন দাঁড়িয়ে থাকে জানালার ধারে। মনে মনে বারবার গুনে চলে, কতগুলো সত্য আছে যা বলার মতো নয়, কতগুলো পাপ আছে যা ক্ষমার অযোগ্য। তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলে। তার চোখের নিচে ক্লান্তির ছাপ। এক ফোঁটা ঘুম না আসা চোখে সে জানালার বাইরে তাকিয়ে দেখে পুরান ঢাকার ভোর। ময়লা আলো, কুয়াশার মতো ধোয়া,
ছাদের কার্নিশে কাকের কাকলি। একটা নতুন সকাল, একটা নতুন সত্যের মুখোমুখি হওয়ার সকাল। মিম নিজেও সারা রাত ঘুমোতে পারেনি। চোখে তার অবসাদ, তবু ভিতরে নীরব প্রস্তুতি আজ কিছু ঘটতে চলেছে। আর হিয়া, সে তখনও অর্ধজাগ্রত। কিন্তু গত রাতের তুর্যর উপস্থিতির কথা সে টের পেয়েছে, তার ছোঁয়ার উষ্ণতা, তার চুপ থাকা কথা, সব অনুভব করেছে নিঃশব্দে। তবে মুখে কোন শব্দ উচ্চারণ করেনি। মেঘের ঢাকা রাতের শেষে একটা ম্লান সূর্য মাথা তোলে, যেন আলো দিয়ে নয়, এক ধরনের গোপন সংকেত দিয়ে জানান দেয়। ভোরের আলো ছড়ানোর আগেই অবশ্য হিয়ার জ্বরের খবর ছড়িয়ে পড়েছে সমগ্র বাড়িতে। ফজরের নামাজের সময় সবার আগে জানেন আব্দুর রুশান মোহাম্মদ। এরপর একে একে সকলে। রাতে তাদের তলব করা কেন হয়নি এ নিয়ে চলে বড্ড বকাঝকা। তবে হিয়া বর্তমানে প্রখর উত্তাপ থেকে মুক্তি পেয়েছে, তাই আর এই শাসন দীর্ঘ হল না। বিছানায় হেলেই তার সকাল পেরোল। মিম বড্ড খেয়াল রাখল, হিয়ার মাঝে তুর্যর যে খোঁজ নেয়নি তেমন নয়। তবে সে বেশ আধো উড়ন্ত, এই আছে এই নেই। সময় গড়িয়ে দুপুর আসতেই বাড়ির পরিবেশে হঠাৎ এক অদ্ভুত ব্যস্ততা তৈরি হয়। দীর্ঘদিনের ব্যবধান পেরিয়ে আজ আবার অতিথি আপ্যায়নের আয়োজন চলছে। দুপুরের শেষ প্রহরেই আলিফ আর মিনুর রহমান এসে হাজির হন। সব যেন তুর্যর প্ল্যান মাফিক চলছে। রহস্যের আসামিরা একে একে সকলেই হাজির। মিনুর রহমানকে আব্দুর রুশান মোহাম্মদ তার প্রখর অসুস্থতার দোহাই দিয়ে এত জরুরি তলব করেছেন। কিন্তু মিনুর রহমান এসে নিজের সুস্থ ভাইকে দেখে এক প্রকার হাঁফ ছেড়ে বাঁচেন। তবে অসুস্থতার মিথ্যের জন্য বাড়ির কোনায় কোনায় গিয়ে প্রতিটি মানুষকে বকে বকে জিদ মেটান। রাশিদা আর আলী এক প্রকার মুখ বাঁচিয়ে চলেন। তবে এক বাড়িতে থেকেও আব্দুর রবিউল মোহাম্মদ এসব ঘটনার সাথে একেবারেই অপরিচিত। তাকে জানানোই হয়নি অতিথি কিংবা মিনুর রহমানকে এভাবে তলব করার কোন কারণ। তিনি অবশ্য এ বিষয়ে কোনো কৌতূহল দেখাননি। হিয়ার পরিচর্যায় একরকম ব্যস্ত তিনি। সকালের বিষণ্ণতা, দুপুরের গুঞ্জন, আর বিকেলের আলো ছায়া পেরিয়ে সন্ধ্যার পর্দা নামার আগে যেন বাতাসও ভার হয়ে ওঠে। আব্দুর রুশান মোহাম্মদ দুপুরবেলাতেই ফোন করে আসতে বলেন মাসুম সাহেবকে, মোটকথা চিঠির সংখ্যের সাথে সাক্ষাৎ করারই আমন্ত্রণ জানান। তুর্য দূর থেকে এই কথোপকথন শুনলেও কিছুই বলে না। সে চায়নি বাইরের কেউ থাকুক। এই রাত শুধুই তাদের পরিবারের মুখোশের একে একে খসে পড়ার। কোন বাইরের কারোর সামনে এ লজ্জা গ্রহণ করবে কিভাবে? তবে আব্দুর রুশান মোহাম্মদ তো জানেন না এই শঙ্খনীল সাহার আড়ালেই দাঁড়িয়ে আছে সেই অমীমাংসিত চেনা মুখোশহীন রক্তমাংসের মানুষ সাত্তকী। তুর্য চায় না বিষয়টা এখনই প্রকাশিত হোক। আর যে কোনভাবেই হোক, মাসুম সাহেব একমাত্র, যিনি আব্দুর রুশান মোহাম্মদের সকল সময়ের সাক্ষী, তাহলে তার সামনে আর কিসের পর্দা? তুর্য তাই কিছু বলবে ভেবেও চুপ করে যায়। সত্য বলার মতো সময়টা এখনো আসেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। চায়ের ট্রে সাজানো। বসার ঘরে আড্ডা চলছে লম্বা সময়। মাসুম সাহেব আড্ডা জমাতে পটু। আব্দুর রুশান মোহাম্মদ আর রবিউল মোহাম্মদ সে আড্ডায় মেতে উঠেছেন। এদিকে হিয়া এখনো নিজ ঘরে। জ্বর নেই ঠিকই, কিন্তু মনের তাপ আগের চেয়েও বেশি। মিম নিচের রাশিদার কাজে এক প্রকার সাহায্য করছে। আলিফ চুপচাপ এই বৃদ্ধ মানুষগুলোর আড্ডায় বিরক্ত। আর মিনুর রহমান হিয়ার সাথেই আছেন ফেরার পর থেকে। রাত নামতে নামতেই দরজায় এসে দাঁড়ান চির প্রত্যাশিত ব্যক্তি। ধুলোমাখা আলোয় দেখা যায় সাদা লম্বা পাঞ্জাবি, হালকা ধূসর চাদর কাঁধে। চোখে ভারী ফ্রেমের চশমা, মুখে এক গম্ভীর সৌম্যতা। শঙ্খনীল সাহা অরপে সাত্তকী। দরজায় কড়া নাড়তেই তুর্য ছুটে এসে কপাট সরায়। চোখাচোখি হয় দু জনের। সাত্তকী ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলেন, আমি একটু দেরি করে ফেললাম মনে হয়। তুর্য হাসে, একদমই নয়। একেবারে সঠিক সময়ে এসেছেন। তুর্য দরজা থেকে সরে সাত্তকীকে ভেতরের রাস্তা দেখিয়ে দেয়। কয়েক কদম বাড়ান তিনি। তবে তার সীমানা যেন ঝাপসা হয়ে যায়। তার ধীর পায়ে চলা, চোখের গভীরতা, গালের রেখা আর কাঁধে পড়া ধূসর চাদরের ভার সব মিলিয়ে তিনি যেন এক জীবন্ত প্রলেপ, একটা জীবনের ইতিহাস বই, যার পাতাগুলো কেউ কোনোদিন পুরোটা পড়েনি। বসার ঘরে আলো হালকা, দেয়ালের পাশে টাঙানো পুরনো ছবি আর চেয়ারে বসা পুরুষদের মুখে তখনও গল্পের আবছাধারা। মাসুম হেসে কিছু বলছিলেন,
আব্দুর রুশান মোহাম্মদ মনোযোগে শুনছিলেন। সেই মুহূর্তে দরজার দিক থেকে হালকা শব্দে চুপচাপ পায়ে পায়ে এগিয়ে আসা একজন মানুষকে দেখে ঘরের সকল চোখ ঘুরে যায়। তাদের নজরে তিনি শঙ্খনীল সাহা। এ নজর উপেক্ষা করে সাত্তকী থামেন না, সোজা চলে আসেন বসার ঘরের মাঝখানে। তার চোখের চশমার কাচের ওপারে যেন বহু দশকের অভিজ্ঞতা জমাট বেঁধে আছে। চুল সাদা, কপালে চিন্তার ভাঁজ, ঠোঁটজোড়া নীরব অথচ দৃঢ়। তিনি কিছু বলেন না প্রথমেই। আব্দুর রুশান মোহাম্মদের চোখ বিস্ময় স্থির হয়ে যায়। এক চির অপরিচিত মুখাকৃতি। উপস্থিত বাকি দুজনও একটু স্থির চাহনিতে দেখেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ, বয়স 60-এরও বেশি। শরীরে সময়ের দাগ, কিন্তু চোখে সেই চিরচেনা স্থিরতা। আব্দুর রুশান মোহাম্মদ কিছু বলতে গিয়ে থেমে যান। শুধু তাকিয়ে থাকেন, যেন তার ভিতরের এক অব্যক্ত চিৎকার খুঁজে পায় অবয়ব। কেউ কিছু বলছে না। এই নীরবতা কাটিয়ে মাসুম সাহেব কণ্ঠের উৎসাহ নিয়ে বলেন, আপনি আপনি নিশ্চয় শঙ্খনীল সাহা। সাত্তকী মাথা নাড়েন। মুখে একরাশ স্থিরতা। হ্যাঁ, তাই তো পরিচয় দিচ্ছি আজকাল। শঙ্খনীল, এই নামেই ডাকা হয় এখন। তার গলা ভারী, ধীর, নরম অথচ দৃঢ়। আব্দুর রুশান মোহাম্মদের ঠোঁট থেকে একরাশ নিঃশ্বাস বেরিয়ে আসে। তিনি উঠে দাঁড়ান, হাত বাড়িয়ে দেন সাত্তকীর দিকে। আমরা এতদিন আপনার অপেক্ষা করেছি। সাত্তকী এক চিলতে হাসি দিয়ে বলেন, আমি বুঝতেও পারিনি যে আপনি আমার অপেক্ষায় থাকবেন রুশান ভাই। তবে আরও অনেক আগে আসা হতো। ঘরের পরিবেশ হঠাৎই ঘন হয়ে ওঠে। কথাটা থেমে যায়, বাতাস থমকে দাঁড়ায়। মিনুর রহমান সিঁড়ির মাথা থেকে নিচে তাকিয়ে দেখেন। কলিং বেলের আওয়াজে হিয়াও নিচে নেমে এসেছে। মিনুর রহমানের কাছে কোন পরিচিত স্বর নয়, তবে হিয়ার এত তাড়াহুড়ো করে নিচে চলে আসার কৌতূহল তাকেও ডেকে এনেছে। তিনি সামনে আসেন না, দাঁড়িয়েই থাকেন সিঁড়ির মুখে। উপস্থিত আব্দুর রবিউল মোহাম্মদের মুখ অদ্ভুত নিরুত্তাপ। যেন তিনি একেবারে কিছুই বুঝতে পারছেন না, বা বুঝেও বুঝতে চাইছেন না। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সাত্তকীকে দেখেছে 14 কিংবা 15 বছরের কিশোর রূপে। পাড়ায় খেলে বেড়ানো উঠতি যুবক। কিন্তু শেষ সময় পেরিয়েছে, সাত্তকী তাদের সামনে শঙ্খনীল সাহা রূপে দাঁড়িয়ে আছেন। তার চোখের গভীরে জেগে আছে এক অমোচনীয় সত্য, যা আজ এই বাড়ির প্রতিটি দেয়ালকে নাড়িয়ে তুলতে সক্ষম। সাত্তকী ধীর পায়ে বসেন ঘরের মাঝখানে রাখা বেতের সোফাটিতে। তার বসার ভঙ্গিমায় কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু আশ্চর্য এক পরিপূর্ণতা আছে। যেন বহু বছর পর এই ঘর, এই স্থান, এই মানুষদের মাঝখানে বসাটাই ছিল পূর্বনির্ধারিত। তিনি একবার চোখ বুলিয়ে নেন চারপাশে দেয়ালের টাঙানো পুরনো ফ্রেমের ভেতরে আবছা হয়ে যাওয়া চেহারা, পিতলের ঘড়ির কাঁটা, ফুলদানির পাশে পড়ে থাকা খবরের কাগজ, আর সেই সব চেনা গন্ধ, পুরনো কাঠ, মিশ্রিত স্মৃতির ধুলি। সামান্য জিরিয়ে তিনি নিজেই মুখ খুললেন। ভরাট, ভারী, খিতানো কণ্ঠে বলেন, রুশান ভাই, আপনি নিশ্চয় আমাকে চিনতে পারেননি তাই না? আব্দুর রুশান মোহাম্মদ একটু চমকে তাকান তার দিকে। প্রশ্নটা যেন কানে গিয়ে ধাক্কা খায় না, বরং হৃদয়ে আঘাত করে। সাত্তকীকে তুর্য আগে থেকেই পরিষ্কার করে বলে দিয়েছে সব সত্য তার অপেক্ষায় থাকবে। সে নিজে কিছুই উচ্চারণ করবে না। সাত্তকীও সে হিসেব মতো প্রস্তুতি নিয়ে এসেছেন। আব্দুর রুশান মোহাম্মদের চোখে চোখ রাখতেই সাত্তকী মুখে এক দুর্বল মৃদু হাসি এনে বলেন, আমি সাত্তকী। এলাকায় ক্রিকেট খেলার মাঠে রোজকার দেখা হতো আপনার সাথে। আর আজকের বড় পরিচয়, আমি প্রকৃতির ভাই সাত্তকী। ঘরের বাতাস যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে যায়। আব্দুর রবিউল মোহাম্মদ বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে ওঠেন। তার মুখের স্বাভাবিক ভাব ভেঙে পড়ে, কপালে খাম জমে। সাত্তকী। তার কণ্ঠে একটা গলা কাঁপানো স্তব্ধতা। এই নামটা যেন এক দুঃস্বপ্নের মতো ফিরেছে। অথবা একটা ভুলে যাওয়া শাস্তির মতো। মাসুম সাহেব হতবাক হয়ে আব্দুর রুশান মোহাম্মদের দিকে তাকান। আব্দুর রুশান মোহাম্মদও একবার তাকিয়ে নেন তুর্য আর মাসুমের দিকে পালা করে। কেউ যেন কিছু বলতে চায় না, অথচ না বললেও কথা হয়ে যায়। চোখে চোখে ঘুরে বেড়ায় একটাই প্রশ্ন, এটা কি সত্য? সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকা মিনুর রহমান এতক্ষণে নিঃশ্বাস আটকে শুনছিলেন সবকিছু। কিন্তু সাত্তকীর নাম উচ্চারণ হতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এক পা দু পা করে নিচে নামতে থাকেন।
কি যেন এক ঘরে আটকে এগিয়ে চলেছেন তিনি। সাত্তকীর বসার ঘরের ভিতরে প্রবেশের মাত্রই বসার ঘরের দরজায় মিম আরহিয়া এসে দাঁড়িয়েছে আড়ালে। তুর্য ইশারায় আলিফকেও বের করে দেয় বসার ঘর থেকে। সেও মিম আরহিয়ার সাথে এসে দাঁড়ায়। তারা সকলেই সত্য জানে, ঘটনার পালাক্রম জানে। তারা যে এ ঘরে আজ আমন্ত্রিত নয় তাও জানে। তবুও এক অদ্ভুত সময়ের সাক্ষী হবার এ আয়োজন। সাত্তকী তখনও শান্ত, কিন্তু চোখ দুটো কুয়াশার মতো ঘোলা স্মৃতি ছাড়িয়ে খোঁজ করে বের করে কার চোখে এখনো সেই প্রশ্ন লুকানো আছে। মিনুর রহমান সিঁড়ি থেকে নেমে থমকে দাঁড়ান বসার ঘরের ঠিক গেটের মুখে। তার চোখ জুড়ে অভাবনীয় বিস্ময়। সেই বিস্ময় যা শুধু অতীতের সঙ্গে বর্তমানের হঠাৎ মুখোমুখি হলে হবে। এক ধরনের নিঃশব্দ কান্না মিশে থাকে তার দৃষ্টিতে। তিনি মিম, হিয়া আর আলিফকে এড়িয়ে বসার ঘরের ভেতরে এগিয়ে চলেন। সাত্তকী তখনও স্থির, শান্তভাবে বসে আছেন। মিনুর রহমানের দিকে তাকাতেই চোখ দুটো নরম হয়ে যায়। সাত্তকী হালকা মৃদু হাসি টেনে বলেন, ভালো আছো, মিনু? কথাটা যেন বাতাসে ভেসে আসে, কিন্তু মিনুর ভেতর আঘাত করে ফাটল ফেলে দেয়। মিনুর রহমানের ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। শুধু চেয়ে থাকেন। এক পা করে এগিয়ে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে যান, বসেন না। যেন ভিতরে বসার সাহস হারিয়ে ফেলেছেন। ঘরের আবহ আরও স্তব্ধ হয়ে ওঠে। আব্দুর রুশান মোহাম্মদ কিছু বলতে উদ্যত হন। পাশে বসে থাকা মাসুমও কথা খুঁজছিলেন। কিন্তু তার আগেই তুর্য ধীরে পা ফেলে সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠে দ্বিধাহীন, স্পষ্ট সুর, সে বলে, আমি ইচ্ছা করেই আপনাদের জানাইনি যে শঙ্খনীল সাহা আসলে সাত্তকী। আমি চেয়েছি সত্য, বাস্তবতা, কিংবা ঘটনার গভীরতা, সবটা একসাথে সবার সামনে প্রকাশ পাক, আলাদা করে নয়। তুর্যর কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, কিন্তু তাতে ছিল অদ্ভুত এক ভার। আব্দুর রুশান মোহাম্মদ এবার চেয়ারে সোজা হয়ে বসেন। চোখে চূড়ান্ত গম্ভীরতা। তিনি আর দ্বিধা করেন না। সরাসরি সাত্তকীর চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন, প্রকৃতি কোথায়? এই প্রশ্নটা যেন থেমে থাকা বাতাসকে চিরে দেয়। সবাই থেমে যায়। আলিফ, হিয়া, মিম দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, নিঃশ্বাস টেনে। মিনুর রহমান শক্ত হয়ে যান। তার হাত আঁচলের কোণ চেপে রাখেন মজবুত করে। মাসুম একদৃষ্টে তাকিয়ে থাকেন শুধু চোখে মুখে হাজার প্রশ্ন নিয়ে। সাত্তকী একটু মাথা নিচু করে, তারপর চোখ তুলে ধীরে বলেন, প্রকৃতি মানে বর্দি ভাই কোথায় আছেন সেটা নয়, শুধু সবটা জানাতেই আজ আমার উপস্থিতি। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে চারদিকে। সাত্তকী নিজের হাতের আঙুলে জড়ানো একটা পুরনো রূপার আংটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলতে শুরু করেন। একেবারে প্রথম থেকে শুরু করেন বলা। একটা শব্দ যেন বাদ পড়ে গেলে খুব বড় কিছু আবারও রহস্যে দেবে যাবে। তার গলা কখনো ভারী, কখনো শান্ত। মাঝে মাঝে থেমে গেছেন, কিন্তু শুধু শ্বাস টানার জন্য। না থেমে গেলে কথাগুলোর ভার সহ্য করার ক্ষমতা থাকত না হয়তো শ্রোতাদের। কথাগুলো যেন আর কেবল গল্প নয়, যেন দীর্ঘ সুপ্রকাশ, একজনের হয়ে বলা যে গল্প সে নিজে বলে যেতে পারেনি। তিনি বেশ গুছিয়ে শেষ করেন সকল রহস্যের সমাধান। প্রকৃতি থেকে শুরু করে তুহুরা পর্যন্ত শেষ হয়। বাকিরা তখন পাথরের মূর্তির মতো জমে যায়। সন্ধ্যার ঘন অন্ধকার বাইরের কাচের জানালার ওপারে ছায় দাঁড়িয়ে তখন। ঘরের বাতি টিমটিম করছে। এই নীরবতা যেন পাপমোচনের প্রস্তুতি। আব্দুর রুশান মোহাম্মদ কিছুক্ষণ চুপ থেকে একেবারে হেলে পড়েন সোফায়। তার মুখের সব রং, দৃঢ়তা সব উবে গেছে। চোখে ভেসে আসে প্রাচীন ক্লান্তি, যেন শত বছর ধরে তিনি এই খবরটা শুনতে চাচ্ছিলেন কিন্তু হৃদয় প্রস্তুত ছিল না। তার বুকে ফাটলের মতো শূন্যতা। মাসুম নিজেও পেছনে হেলে পড়েন। তার চোখে অজানা দুঃখ, অচেনা প্রশ্ন। তিনি অপ্রস্তুত। মিনুর রহমান তখনও দাঁড়িয়ে, দুহাত জড়ানো বুকের কাছে। তার চোখে জল। না কাঁদছেন, না আটকাচ্ছেন। এই কান্না এমন যা বেরিয়ে আসে হৃদয় থেকে, যেখানে শব্দের দরকার হয় না। তিনি এই গল্পের এক বাজে চরিত্র। ঘৃণা করা যায় এমন এক চরিত্র। তার হাতেই এসেছিল প্রকৃতির শেষ চিঠি, শেষ বার্তা। তবে তিনি রক্ষা করতে পারেননি। তার চোখ ভেজা, কিন্তু তার দৃষ্টিতে একটা বোঝার ছাপ। সাত্তকে আজ সবটা বলার আগেই তিনি তো অনেক কিছুই জানতেন, তবে তা শব্দ এত ঘৃণিত ছিল না। আব্দুর রবিউল মোহাম্মদ চুপ করে বসে থাকেন,
মাথা নিচু। একটা মৃত আলোয় যেন বসে আছেন তিনি। আজ যেন তার অস্তিত্বই প্রশ্নবিদ্ধ। তার কাঁধ ঝুঁকে পড়েছে, চিবুক বুকের দিকে নেমে গেছে। তিনি অপরাধীর মতো বিড়বিড় করে বলেন, যেন নিজের কাছে একটা অজুহাত খুঁজে পেতে চান। আমি আমি তখন ভেবেছিলাম, চুপ থাকাই ভালো। কেউ কিছু বলে না। কারণ এই মুহূর্তের শব্দ যথেষ্ট নয়। এই মুহূর্ত শুধু বোঝার, গ্রহণ করার, ভেতরে চেপে রাখা সব মুখোশ নিজের হাতে খুলে ফেলার। সাত্তকী বসে থাকেন চুপ করে, মাথা নিচু। তার হাতের আঙুলে ঘুরে সেই পুরনো রূপার আংটি, যেন এই পুরোটাই ছিল পূর্বলিখিত। আব্দুর রবিউল মোহাম্মদ আরও কিছু বলার আগেই মিনুর রহমান হাঁটু গেড়ে বসে পড়েন আব্দুর রুশান মোহাম্মদের পায়ের কাছে। গভীর আবেগ ও কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, বড় আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন আমি কিছু জানি না এ বিষয়ে। প্রকৃতি আপার ডায়েরি যেদিন সকালে আসে ওদিন বিকেলেই হাসান আমাকে রাজশাহী নিয়ে যায়। আমার কোন ধারণা নেই এসব বিষয়ে। আমার জীবনে যে জঞ্জাল তৈরি হয়েছিল এসবের ভাঁজে আমি কোন দিকে সয়ে উঠতে পারিনি। উপস্থিত সকলেই চুপ। আব্দুর রুশান মোহাম্মদ যেন কিছুই শুনছেন না, কিংবা শুনতে চাইছেন না। মিনুর রহমানের এ কান্না, আবেগ কারোই মন হতে ব্যর্থ হল। তুর্য এই নীরবতার বাঁধ ভেঙে বলল, যদি আপনি এ বিষয়ে কিছু নাই জেনে থাকেন, তাহলে আপনি ছোটদাদাকে সেদিন কোন পাপের কথা বলছিলেন দাদি? কোন পাপ লুকাতে চাইছিলেন বড়দাদার কাছ থেকে? মিনুর রহমান এবার যেন ঘাবড়ে ওঠে। তিনি মৃদুস্বরে আমতা আমতা করে বলেন, পাপের নাম তো তুহুরা। প্রকৃতি বিষয়ক কোন কিছুই আমি কোনোদিনও জানতাম না। আমার পাপ এটাই যে, আমি কোনোদিনও কাউকে জানতে দেইনি তুহুরার মৃত্যুর আসল সত্য। কথাটা শেষ হতেই মিনুর রহমান আব্দুল রবিউল মোহাম্মদের কাছে গিয়ে তার হাত ধরে বলেন, মিয়া ভাই জীবনের শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। দয়া করে এবার অন্তত আমার ঘাট থেকে এই পাপের বোঝা নামান। সবকিছু প্রকাশ করে দিন। আর লুকোচুরি করবেন না। মিনুর রহমানের আর্তনাদ আব্দুর রবিউল মোহাম্মদকেও ছুঁতে পারল না বোধ হয়। তিনি কোন কথা বলেন না। বরফের মতো জমে গিয়েছেন যেন তিনি। মাসুম সাহেব খুব তিক্ত নজরে তাকিয়ে থাকেন মিনুর রহমান আর আব্দুর রবিউল মোহাম্মদের মুখের দিকে। এরপর গভীর ক্ষিপ্রতা নিয়ে বলেন, তোমাদের মতো ভাই বোন থাকলে জীবনে শত্রুর প্রয়োজন হয় না। এই কথায় মিনুর রহমান আরও বেশি কান্নায় জর্জরিত হয়ে ভেঙে পড়েন। আব্দুর রবিউল মোহাম্মদ চুপ করে ছিলেন অনেকক্ষণ। যেন বুকের গভীরে আটকে থাকা বিষ এক টোকে গিলে ফেলতে চাইছেন। আব্দুর রবিউল মোহাম্মদের চোখে আজ বহু বছরের ক্লান্তি, বহু রাতের নিঃশব্দ ভার। তিনি একবার উপস্থিত প্রতিটা মানুষের দিকে তাকান। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মুখ খুললেন। তার গলা যেন কাঁপছে শব্দের ভারে, তাও তিনি বলেন, সেদিন আমি ছাদে ছিলাম। সকালের শেষ বেলায় আমি স্পষ্ট দেখেছিলাম, সাত্তকী মিনুকে কিছু একটা দিচ্ছে। তখনও জানতাম না সেটা কি। শুধু দেখেছিলাম, সাত্তকীর মুখ ছিল খুব গম্ভীর, একটা দৃঢ়তা ছিল চোখে। যেন কারো হাতে ছেড়ে দিয়ে যাচ্ছে সমস্ত দায়। প্রচণ্ড রাগ হয়েছিল আমার। মিনুর বিয়ে হয়ে গেছে, এখন এসব প্রেম পাগলামি মানায় না। আমি রাগে ছুটে নেমে এসেছিলাম নিচে। ভেবেছিলাম মিনুকে খুব বকাঝকা করব। ওকে জিজ্ঞেস করব সাত্তকী কি দিয়েছে ওকে, আর কেন। কিন্তু নিচে পৌঁছানোর মুহূর্তে বাবা মিনুকে ডাকেন। আমি আর কিছু বলার সুযোগ পাইনি। মিনু চলে যায়। আমিও মিনুর ঘরের দরজার দিকে আর এগোই না। ওর ঘরের টেবিলের ওপরই রাখা ছিল একটা খাম আর একটা ডায়েরি। আমি বুঝে নিয়েছিলাম হয়তো সাত্তকী মিনুকে নিজেদের কিছু দিয়েছে। এসব বিষয়ে তখন লজ্জাকর। ছোট বোনের প্রেম সংক্রান্ত বিষয়ে ভেবে আমি ওগুলো দেখেও ছুঁইনি। মিনু যখন বসার ঘরের দিকে যায়, আমি তখনও দাঁড়িয়ে। তখনই দেখি তুহুরা নিঃশব্দে মিনুর ঘরে ঢোকে। কিছুক্ষণ পর ডায়েরি আর খাম নিয়ে খুব গোপনে বেরিয়ে যায়। সোজা চলে যায় নিজের ঘরের দিকে। আমি সেই মুহূর্তে তুহুরাকে থামাতে পারতাম, কিন্তু পারিনি। না জানি কেন, আমি চলে যাই বসার ঘরে, মিনুর পিছু। সেখানে বাবা জানিয়ে দিলেন যে হাসান আসছে মিনুকে নিয়ে যেতে। আজই। আমার রাগ, আমার জিজ্ঞাসা সব তখন যেন আমি গিলে ফেলি। নতুন বিয়ে হয়েছে মিনুর। আজ তার স্বামী তাকে নিয়ে যাবে। এটা ভেবে বাড়িতে আর কোন নতুন ঝামেলা চাইনি আমি। তাই তখন সাত্তকীর আসার ব্যাপারটা সম্পূর্ণ লুকিয়ে যাই আমি।
আব্দুর রবিউল মোহাম্মদ এবার মাথা নিচু করে ফেলেন, নিঃশব্দে। তারপর বলেন, আমি জানতাম না তুহুরার হাতে কি গেছে। বাড়িতে একরকম আয়োজনের রেশ পড়ে যায়, নতুন জামাই আসছে, এটা ওটা। আর এই আয়োজনের ফাঁকে সবাই যেন তুহুরাকে একেবারে নজর আন্দাজ করে ফেলে। সঠিক কখন থেকে তুহুরা বাড়ি থেকে নিখোঁজ হয়, এই খবর যেন কারো অবধি পৌঁছায় না। আব্দুর রবিউল মোহাম্মদ একটু থামেন। মিনুর রহমান তখনও কাঁদছেন নিঃশব্দে। আব্দুর রুশান মোহাম্মদ একই পাথরের ন্যায় বসে আছেন। তার যেন আজ কোন কিছুই জানার নেই, শোনার নেই আর বলারও নেই। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। তবে মাসুম একদৃষ্টে তাকিয়ে থাকেন আব্দুর রবিউলের দিকে। আব্দুর রবিউল মোহাম্মদ থেমে যান একটুক্ষণ। মনে হচ্ছিল তিনি যেন অতীতের এক কালো পৃষ্ঠায় ঢুকে পড়েছেন। তারপর চোখ বন্ধ করে এক লম্বা নিঃশ্বাস নিয়ে আবার বলেন, দুপুরের শেষ ভাগে হঠাৎ মা আমাকে এক পাশে ডেকে নিয়ে গিয়েছিলেন। গলার স্বর নিচু, কিন্তু তীব্র আতঙ্কে কাঁপছিল। বললেন, তুহুরাকে কোথাও দেখা যাচ্ছে না। বারান্দা, ঘর, ছাদ সব খোঁজাখুঁজি করেও কোথাও নেই। তখন ঘর ভর্তি মেহমান, হাসানের আত্মীয়স্বজন সবাই হাজির। মা বললেন, কাউকে কিছু জানিও না। এই সময়ে একটা মেয়ে নিখোঁজ হওয়া মানেই বিপদ। দেশের অবস্থা তখন খুব খারাপ, রাস্তায় মিছিল, খুন, গুম সবই হচ্ছে। দেশের এই অবস্থায় একজন যুবতী মেয়ে দুপুরবেলায় নিখোঁজ হওয়াটাও একটা বিশাল ব্যাপার। তখন আমি মাকে বলি, চিন্তা করো না, হয়তো কারো বাড়িতে গেছে, আমি খুঁজে দেখছি। সেই সময়েই দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়। হাসান মিনুকে নিয়ে চলে যায়। আব্দুর রবিউল মোহাম্মদ এবার গলার স্বর নামিয়ে বলেন, দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে যায়। আমি একে একে পাড়ার পরিচিত বাড়ি, খেলার মাঠ, এমনকি তুহুরার ক্লাসমেটদের বাড়িতে পর্যন্ত খবর নিই। কিন্তু কোথাও নেই তুহুরা। প্রচণ্ড ভয়ে আমি পাগল প্রায় হয়ে উঠি। একটা মুহূর্তে আমার মাথায় হঠাৎ আসে সেই ডায়েরির কথা, যেটা সাত্তকী মিনুকে দিয়েছিল। আমি তো নিজের চোখে তুহুরাকে নিতে দেখেছিলাম। সেইখান থেকে আমার সন্দেহ জন্মায়। আমি জানতাম প্রকৃতি আপার ভাই সাত্তকী। তাই ছুটে যাই উনাদের বাড়ির দিকে। সেখানে তুহুরাকে দেখে রাগে সামলাতে পারিনি। ওখানের পরিবেশ অবস্থা কিছুই যেন আমার চোখে দাগ কাটতে পারেনি। আমি শুধু তুহুরাকে ওদের বাড়ির গেটে পাই। আমি তুহুরার কোন কথা কিছু শুনিনি, বুঝিনি। শুধু রাগে, লজ্জায়, ভয়ে তুহুরার হাত চেপে ধরে জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে আসি। ঘরের মধ্যে তখন পিন পড়লেও শোনা যায়। বাতাস ভার হয়ে এসেছে, শব্দ নিঃশেষ। সবাই বসে, নিঃশ্বাস আটকে। সাত্তকী চোখ বন্ধ করে ফেলেছেন। তার ঠোঁটের কোণে কোনো অভিমান নেই, বরং একরকম দীর্ঘশ্বাসের শান্তি। সূর্য দাঁড়িয়ে, কাঁধ শক্ত। আব্দুর রবিউল মোহাম্মদ থেমে যান কিছুক্ষণের জন্য। যেন নিজেরই বর্ণনা তাকে নিজেই গিলে ফেলেছে। তারপর ধীরে, খুব ধীরে বলেন, তুহুরা আমাকে বলতে চেয়েছিল, ব্যাখ্যা দিতে চেয়েছিল। কিন্তু আমি সুযোগ দিইনি। শুধু হাত ধরে একরকম জোরে টেনে আনছিলাম, যেন ওর কোন কথা শোনার দরকার নেই। যেন আমি যা জানি, সেটাই যথেষ্ট। অথচ আমি জানতামই না কিছুই। বাড়িতে তখন সবাই বসে ছিল, বসার ঘরে বাবা, মা, দাদি সবাই। কারো মুখেই হাসি নেই, আতঙ্ক ঝুলে আছে সবার চোখে। আমি তুহুরাকে নিয়ে ঘরে ঢুকে বললাম, নিয়ে এসেছি আপনাদের আদরের দুলারিকে। এবার থেকে এটাকেও দড়ি দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করুন। তুহুরা কোথায় ছিল জানেন? সাত্তকীদের বাড়িতে। আমি ওকে সেখানে থেকেই ধরে আনছি। আমার কণ্ঠ ছিল দৃঢ়, আক্রমণাত্মক, যেন আমি কোনো অন্যায়কে চেপে ধরে আনছি। আমি এক নায়ক। আব্দুর রবিউল মোহাম্মদের গলা কাঁপে এবার। তিনি নিজেই যেন সেই দৃশ্য মনে করে শিউরে ওঠেন। এরপর বলেন, আব্বা একেবারে বিস্ফারিত চোখে তাকিয়েছিলেন। তারপর ঠান্ডা কণ্ঠে তুহুরাকে প্রশ্ন করেন, রবি যা বলছে তা কি সত্যি তুহুরা? কি করতে গিয়েছিলি তুই ও বাড়িতে? তার কণ্ঠে ছিল অবিশ্বাসের ছাপ, আর সঙ্গে একটা ক্ষীণ অপমান যা বুঝিয়ে দিচ্ছিল, এই প্রশ্ন তুহুরাকে নয়, আসলে আমাকে উদ্দেশ্য করেই করা। তুহুরা তখন দাঁড়িয়ে ছিল আমার একটু পেছনে। আমি ওকে সামনে ঠেলে দিয়ে বলি, বলো, কি কাজে গিয়েছিলে ও বাড়িতে? কি দরকার ছিল? আমার কথা কাটার মতো ছুঁয়ে গিয়েছিল ওকে, বুঝেছিলাম। কিন্তু তুহুরার মুখে তখন কোনো ভয় ছিল না।
কোনো গুমুট চাপা কণ্ঠ না, বরং এক অবিশ্বাস্য শান্তি ছিল ওর গলায়। যেন বহুদিনের ভার সে নামাতে চলেছে। সে যেন এক মহাপূর্ণ করে এসেছে। তারপর তুহুরা ধীরে ধীরে মুখ খোলে। ঘরে তখন নিঃশব্দের ছায়া ঘন হয়ে উঠেছে। আব্দুর রবিউল মোহাম্মদের কণ্ঠ থেমে যাওয়ার পর যেন কয়েক মুহূর্ত সবাই থমকে যায়। আজকের এই একই বসার ঘর যেন সময়ের পালাক্রমে পিছিয়ে যায় আরও 50 বছর পেছনে। প্রতিটি মানুষের সামনে যেন স্পষ্ট সেই দৃশ্য। তুহুরা শেষ সময় দাঁড়িয়ে ছিল জমানো স্মৃতির মতো নিস্তব্ধ, অথচ ভিতরে এক ঝড়, বছরের পর বছর জমে থাকা কথা, অন্ধকারে চাপা পড়ে যাওয়া সত্য, আজ সকলের চোখে দৃশ্যমান। তুহুরা ধীরে চোখ তুলে তাকায় পরিবারের সবার দিকে। আব্দুর রাজ্জাক মোহাম্মদের মা কপালে হাত দিয়ে বসে আছেন, যিনি এক কট্টরপন্থী মানুষ। আব্দুর রাজ্জাক মোহাম্মদের সহধর্মিনী চোখে আঁচল চেপে ধরেছেন, যেন এক কঠোর কষ্ট লুকাতে চাইছেন। যুবক আব্দুর রবিউল মোহাম্মদ চুপ করে মাথা নিচু করে বসে আছেন শুধু। তুহুরা সকলের মুখাবয়ব পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস নেয়। তার গলায় কাঁপন নেই, বরং একরকম অদ্ভুত স্বচ্ছতা। সে বলল, আজ সকালে আমি কেবল দেখেছিলাম বারান্দা থেকে যে একটা ছেলে মিনুর হাতে কিছু একটা তুলে দিয়ে চলে যাচ্ছে। ছেলেটার মুখ ছিল স্পষ্ট না, আর না তার অভয়কে কোন পরিচিত মুখ মনে হচ্ছিল। তখন আমি কিছুই ভাবিনি, স্রেফ কৌতূহল হয়েছিল যে কে এই ছেলে, কি এমন দিল মিনুকে। আর সন্দেহ হচ্ছিল হয়তো এটাই সেই ছেলেটা যার সাথে মিনুর সম্পর্ক রয়েছে। মিনু এখন বিবাহিত। আমি চাই না ও কোন পাপের পথে পা বাড়াক। তাই ছুটে যাই ওর ঘরে ওর সঙ্গে পরিষ্কারভাবে কথা বলার জন্য। কিন্তু আমি যাওয়ার পথে আপনি মিনুকে ডাক দেন। আমি শুধু দেখি মিনু ওর নিজের ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মিনু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই আমি মিনুর ঘরে ঢুকি। তখন ওর টেবিলে পড়ে ছিল একটা ডায়েরি আর একটা খাম। বেশ কৌতূহল জাগে আমার, এ কারণেই এগিয়ে যাই। আমি ডায়েরিটার প্রথম পাতায় চোখ রাখতেই দেখি স্পষ্ট লেখা, প্রকৃতি সাহা। তুহুরার চোখে একটু জল চিকচিক করে উঠল। সে বলল, আমি একেবারে স্তব্ধ হয়ে যাই। প্রকৃতি কি সেটা তো আর চিনতে কারো বাকি নেই বাড়িতে। এই মানুষটাকে বর্ণনার জন্য তো তার নামটাই যথেষ্ট। আমার কৌতূহল চরম পর্যায়ে পৌঁছে যায়। তাই আমি ডায়েরিটা নিয়ে চুপিসারে আমার ঘরে চলে যাই। আমি একবার জানতে চেয়েছিলাম, কি আছে এই মেয়ের মধ্যে, যার জন্য রুশান ভাইয়ের এত পাগলামি, এত প্রেম, এত লড়াই। আর এটাও মস্তিষ্কে আসছিল না যে এই প্রকৃতির ডায়েরি কি করে মিনুর কাছে একটা ছেলে এসে দিয়ে যায়। আমি ডায়েরিটা খুলে এদিক ওদিক ভালো দেখি, শুধু চোখ বুলাই মাত্র। তখনও তেমন কিছু বোঝার মতো নয়। কিন্তু শেষ পাতায় তার গলা একটু কেঁপে ওঠে, সে থামে। তারপর কাপা ঠোঁটে আবার বলে, শেষ পাতায় ছিল প্রকৃতির লেখা আত্মহত্যার বিবরণ। যন্ত্রণা। আর তারিখটা আজকের। ঘর নিঃশব্দে থেমে যায়। ঘরের অনেকেই অনেক কিছু বলতে চায়, তবে সবাই জমে গেছে যেন। শুধু তুহুরা থেমে যায় না। সে বলল, আমি নিজেকে সামলাতে পারিনি। আমরা তো বরাবরই শুধু রুশান ভাইয়ের পাগলামিটা দেখেছি। অপর পাশে যে তার থেকেও বড় পাগল বসে আছে, সে খুঁজকে রেখেছে। আমি শুধু এই নারী মূর্তিটাকে একবার দেখার জন্য ছুটে গিয়েছিলাম। আমি একটা বার তার মুখটা দেখতে চাইছিলাম। একদিনের মাঝে একটা সমগ্র পরিবার ধ্বংস হয়ে গেল। প্রকৃতির মৃত্যু সহ্য না করতে পেরে ওর বাবাও শেষ নিঃশ্বাস নিয়েছে। মৃত্যু কি এত সহজ? তুহুরা থামল। চোখের জল শাড়ির আঁচলে মুছে নিজেকে সামান্য ধাতস্থ করে বলল, এরপর যা হয়েছে সেটা রবি ভাই নিজেই বলেছেন। আমি বাড়িতে ফিরতে যাচ্ছিলাম, ঠিক তখনই রবি ভাই আমাকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছেন। আমার কোন কথা তিনি শুনেননি। আমি শুধু বলবো, আমি কোনো পাপ করিনি। আমি কেবল একজন মেয়ের আরতি পড়েছিলাম, একজন মানুষের শেষ চিৎকার শুনেছিলাম। আমি যদি না যেতাম, যদি না জানতাম, তাহলে বোধহয় এই পাপটা আমারই থাকতো। সবটা না জানা, কিছু না করা, এটাই আমার ব্যর্থতা হতো। তুহুরার চোখে তখন জল, কিন্তু মুখে দৃঢ়তা। মুখে কোনো আক্ষেপ নেই, শুধু এক দীর্ঘ বোঝার ভার। ওই গম্ভীর মহলে আব্দুর রাজ্জাক মোহাম্মদ ভারী কণ্ঠে জিজ্ঞেস করেন, ডায়েরি আর চিঠিটা কোথায়? তুহুরা নিচু স্বরে বলল, আমার ঘরে।
আব্দুর রাজ্জাক মোহাম্মদ ভারী আওয়াজে আব্দুর রবিউল মোহাম্মদকে বলেন, ডায়েরি আর চিঠিটা নিয়ে এসো এখানে। বাবার আদেশ মতো আব্দুর রবিউল মোহাম্মদ ডায়েরি আর চিঠি এনে আব্দুর রাজ্জাক মোহাম্মদের হাতে দেন। তিনি এটা চোখ বুলিয়ে দেখেন। শুধু চোখ বুলানোই নয়, প্রতিটি অক্ষর গভীরভাবে পড়েন। বিশেষ করে শেষ পাতা আর চিঠিটায় চোখ আটকে থাকে। তার মুখ দেখে অবশ্য বোঝা গেল না তিনি কি অনুভব করলেন, কষ্ট পেলেন নাকি মুক্তি। তবে চিঠিটা হাত বদলে তার স্ত্রী আমিনা বেগমের হাতে পড়তেই তিনি যেন ভেঙে পড়লেন চিঠির গোছানো শব্দচয়নে। ঘরের বাতাস তখন এতটাই ভারী যে নিঃশ্বাস নিতেও বুক যেন ধীরে ধীরে ফেটে যেতে চাইছিল। সকলের চোখে এক ধরনের স্তব্ধতা, কানে ভেসে আসছিল শুধু দাদির মৃদু দোয়া জপার ফিসফাস। বেশ লম্বা সময় পর এই থমথমে পরিবেশের মাঝে ডায়েরি আর চিঠিটা আব্দুর রবিউল মোহাম্মদের হাতে এগিয়ে দিয়ে আব্দুর রাজ্জাক মোহাম্মদ বলেন, এটা এখনই জ্বালিয়ে দাও। একটা পাতাও যেন অবশিষ্ট না থাকে। শব্দটা শুনে যেন বজ্রপাত ঘটে তুহুরার ভেতরে। তার এক চিৎকারে কেঁপে ওঠে পুরো ঘর। না, সেই ঘর যেখানে কেউ উচ্চস্বরে কথাই বলেনি এতক্ষণ, সেখানে হঠাৎ তুহুরার এই কান্না আর কণ্ঠ যেন ঘরের দেয়াল কাঁপিয়ে দেয়। সে দৌড়ে আসে, আব্দুর রবিউলের হাত থেকে ডায়েরি টেনে ছিনিয়ে নেয়। তারপর কোনো সংকোচ ছাড়াই সে আব্দুর রাজ্জাক মোহাম্মদের পায়ে পড়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, খালু যান, দয়া করে এটা পোড়াবেন না। আমি হাতজোড় করে বলছি, এটা একটা মানুষের শেষ স্মৃতি। এটা কোনো পাপ নয়, কোনো লজ্জা নয়, এটা শুধু একটা আত্মার শেষ চিৎকার। এটা নিভে যাওয়া একটা মেয়ের আলো, দয়া করে এটাকে নিভিয়ে দেবেন না। আব্দুর রাজ্জাক মোহাম্মদ স্থির, কঠিন, কিন্তু তার চোখেও জল জমেছে কিনা কেউ দেখতে পায় না। তার গলা কঠিন, অথচ ক্লান্ত। তিনি স্পষ্ট স্বরে বলেন, যে মানুষ মরে গেছে, তার শেষ স্মৃতি থেকে যে মানুষটা এখনো বেঁচে আছে তার বেঁচে থাকাটা বেশি জরুরি। তুই কি জানিস না রুশান কেমন পাগল এই মেয়েটার জন্য? তোর মনে হয় এই মেয়ের এই শেষ বয়ান শুনলে রুশান সামলাতে পারবে নিজেকে? ওর শরীর মরার আগে আত্মা মরে যাবে। তুহুরা তখন আর কিছু বলতে পারে না, শুধু নিঃশব্দে কাঁদতে থাকে। একটু পর থেমে থেমে বলে, আমি আমার আল্লাহর কসম দিচ্ছি খালুজান, আমি জীবিত থাকতে এই ঘটনা রুশান ভাই জানা তো দূরে থাক, কোনোদিন এই ডায়েরির চেহারাও দেখতে পারবেন না উনি। আমি এটাকে কোনোদিন অমান্য হতে দেব না। দয়া করে এটাকে ধ্বংস করবেন না। এটা একটা প্রমাণ, একটা আত্মার অস্তিত্বের শেষ সাক্ষ্য। আমাকে এটুকু রাখতে দিন নিজের অন্তরে। ঘর তখন নিঃশব্দ। এই প্রথমবার আব্দুর রাজ্জাক মোহাম্মদ একবার চোখ উঠিয়ে তাকান তুহুরার দিকে। তার মুখের রেখা নরম হয় না, কিন্তু এক মুহূর্তের জন্য দয়া জেগে ওঠে যেন। তিনি কিছু বলেন না, ডায়েরির দিকে তাকিয়ে থাকেন। তুহুরা ডায়েরিটা বুকের ভেতর চেপে ধরে দাঁড়িয়ে থাকে। আলতো বাতাসেও যেন সে কেঁপে ওঠে। সেই মুহূর্তে কেউ কিছু বলে না। সময় যেন জমে আছে নিঃশব্দে। কিন্তু সেই নীরবতাকে ছিঁড়ে ফেলে হঠাৎই আব্দুর রাজ্জাক মোহাম্মদ এবার উঠে দাঁড়ান। তার চোখে এবার কোনো দ্বিধা নেই, কণ্ঠে কোনো ক্লান্তি নেই, শুধু একরকম কঠোর সংকল্প। তিনি ধীর পায়ে এগিয়ে আসেন তুহুরার দিকে। তুহুরা কিছু বোঝার আগেই তিনি ডায়েরিটা ছিনিয়ে নেন তার বুক থেকে। তারপর ক্ষিপ্র হাতে শেষ কয়েকটি পৃষ্ঠা একটানে ছিঁড়ে ফেলেন। বেরিয়ে আসে কয়েকটা সুতো। ছেঁড়া পৃষ্ঠা হাতে নিয়েও তার চোখে কোন দ্বিধা নেই, তিনি যেন ছিঁড়ে ফেলছেন কোনো অভিশাপ। তুহুরা নিঃশব্দে কেঁপে ওঠে, কিন্তু প্রতিবাদ করে না। আব্দুর রাজ্জাক মোহাম্মদ তখন ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ান। চারপাশে সবার তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। হাতে ছেঁড়া কাগজের টুকরোগুলো নিয়ে তিনি এগিয়ে যান দেয়ালের পাশে রাখা টেবিলের উপরের দিয়াস লাইটের দিকে। এক টুকরো আগুনে তিনি নিজ হাতে জ্বালিয়ে দেয় সব। তার নিজ হাতেই পুড়ে ছাই হয়ে যায় কাগজগুলো। পাতাগুলোর উপরের কালো লেখার শব্দগুলো ধীরে ধীরে সাদা ছাই হয়ে ওঠে। ঘরের কারো সাহস হয় না তখন একটাও শব্দ করার। তখনই পুরো ঘরের দিকে তাকিয়ে আব্দুর রাজ্জাক মোহাম্মদ গম্ভীর কণ্ঠে বলেন, স্মরণে রেখো, আজকের দিন কোনো দিনই ছিল না। আজকের দিন ক্যালেন্ডারে আসেই নাই। এই বাড়িতে আজ কিছুই ঘটেনি। এই বাড়ির কেউ জানে না কোনো ডায়েরি, কোনো চিঠি, কোনো প্রকৃতির কথা। এ বাড়িতে এই নাম আর কোন দিন উচ্চারিত হবে না। যদি হয়, আমি কাউকে ছাড়ব না।
তার কণ্ঠ যেন ছায়া ফেলে দেয় সবাইকে ঢেকে। কথা শেষ করে তিনি ধীরে বসে পড়েন, আবার নিজের চেয়ারে মাথা নিচু করে। ঘরজোড়া স্তব্ধতা তখন যেন শূন্যতার স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে সবার মাঝখানে। তুহুরা চোখ নামিয়ে রাখে। বাতাস যেন ধীরে ধীরে ভারহীন হয়ে পড়ে, আগুনের পুড়ে যাওয়া পাতার গন্ধ মিলিয়ে যায় নিঃশব্দের আধারে। শুধু একটা অদৃশ্য ছায়া যেন ঘুরে বেড়াতে থাকে সবাইকে ছুঁড়ে, একটা হারিয়ে যাওয়া জীবনের, এক অপূর্ণ চিঠির, এক নিষিদ্ধ প্রেমের ছায়া। তুহুরা কিছু বলে না। সে চুপচাপ নিচু হয়ে পড়ে থাকা ছেঁড়া ডায়েরিটা কুড়িয়ে নেয়, যেটুকু রয়ে গেছে কয়েকটা পৃষ্ঠা, কিছু স্মৃতি, কিছু নীরব শব্দ। বুকের ভেতর চেপে ধরে রাখে। তার চোখে তখন আর কান্না নেই, আছে এক গভীর নীরব প্রতিজ্ঞা। এই ডায়েরির অবশিষ্টটুকু সে যত্ন করে রাখবে। না প্রকাশের জন্য, না প্রতিশোধের জন্য, শুধু এক আত্মাকে মরতে না দেওয়ার দায়। আব্দুর রাজ্জাক মোহাম্মদ কিছু বলেন না আর। তবে তার মৌনতা যেন অনুমতির শিলমোহর। কেউ আপত্তি তোলে না, কেউ প্রশ্ন করে না। তুহুরা বুঝে যায় ডায়েরিটা এখন তার, যদিও তা অসম্পূর্ণ, তবুও এক গভীর সত্যের একমাত্র বেঁচে থাকা খণ্ডচিত্র। এত বেহিসেবি ভালো কি কেউ বাঁচতে পারে? তার এক জলজ্যান্ত প্রমাণ হয়ে তুহুরা চুপসে রইল। পৃথিবীতে অনুভব করা প্রতিটি ভালোবাসার বর্ণনা হয়তো মানুষ ভেদে বদলায়। ঠিক কয়েক ঘন্টা আগে পর্যন্ত যেই মানবীকে অভিশাপে জর্জরিত করে রেখেছিল তুহুরা, এখন তার শেষ স্পর্শ বাঁচাতে এত লড়াই। সময় পেরোয়, বাড়িতে স্বাভাবিকতা আসে, শুধু বদলায় না তুহুরার অস্বাভাবিকতা। সে যেন প্রকৃতি হয়ে ওঠার এক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে লাগাতার, তবে ঠিক হয়ে উঠতে পারছে না। প্রকৃতির ডায়েরিটা তুহুরার জীবনে যেন অভিশাপের মতো নেমে আসে। তুহুরা নিজের সত্তা ভুলে চলনে বলনে একেবারে প্রকৃতিকে অনুসরণে নেমে যায়। ক্যালেন্ডারের তারিখ এগিয়ে দেশ স্বাধীন হয়। বাড়ি ফিরে আসে আব্দুর রুশান মোহাম্মদ। তবে সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে তখনই। তিনি ফিরে এই স্বাধীন বাংলায় প্রকৃতিকে খোঁজার এক যুদ্ধ ঘোষণা করে দেন। এ যেন তার নিজের সঙ্গে নিজের এক অদৃশ্য লড়াই। আব্দুর রুশান মোহাম্মদের এই বিধ্বস্ততা দেখে তুহুরা আরও ভেঙে পড়ে। নিজের খালুজানকে দেওয়া প্রতিজ্ঞা তার গলায় বাঁধা কাটার মতো লেপ্টে থাকে। বারবার আব্দুর রুশান মোহাম্মদের অসহায়ত্ব নিজের চোখে না দেখতে পেয়ে সে বলতে চায় সব সত্য, কিন্তু বলতে পারে না। একই বাড়ির চার দেয়ালের মাঝে যেন দুটি আলাদা যুদ্ধ শুরু হয়ে যায়। আব্দুর রুশান মোহাম্মদ তার প্রেয়সী প্রকৃতিকে আত্মহারা হয়ে খুঁজতে থাকেন, আর অন্যদিকে তুহুরা বসে থাকে সেই প্রেয়সীর শেষ স্পর্শ নিয়ে। বাড়ির প্রত্যেকটা মানুষ যেন এক অসাধারণ অভিনয় লিপ্ত হয়ে পড়ে। সবাই নিজের জায়গায় নিজেকে সঠিক মেনে লুকিয়ে যায় সব সত্য। ঋতুর পর ঋতু বদলে শীত এসে দরজায় থামে। সময়টা পেরিয়ে ৭৩-এ থামে, তবে বাড়ির পরিবেশ বদলায় না। লেগে থাকে আব্দুর রুশান মোহাম্মদের সেই একই পাগলামি, তুহুরার সেই নিঃশব্দ হয়ে যাওয়া, বাড়ির প্রত্যেকটা মানুষের লুকোচুরি। আব্দুর রাজ্জাক মোহাম্মদ ঠিক করেন বাড়ির পরিবেশ বদলাতে হবে। আর তার এই পরিবেশ বদলের মুখ্য হাতিয়ার হয়ে দাঁড়ায় তুহুরা নিজে। তিনি ঘোষণা দেন তুহুরার বিয়ে দেবেন। সাধারণ অর্থে বাড়ির প্রত্যেকটা মানুষ রাজি হলেও তুহুরা নিজে যেন বেঁকে বসে। তবে তার এই বিবাহে অনিচ্ছুকতা প্রকাশের সাহস জোটে না। আব্দুর রাজ্জাক মোহাম্মদের ইচ্ছে তার বড় ছেলে আব্দুর রুশান মুহাম্মদের সঙ্গে তুহুরার বিয়ে দেবেন। তবে বাবার এমন অভিমতে আব্দুর রুশান মোহাম্মদ এক প্রকার গৃহত্যাগী হয়ে ওঠেন। ঠিক সেই একই মুহূর্তে আব্দুর রাজ্জাক মোহাম্মদের সামনে প্রকাশ পায় আব্দুর রবিউল মোহাম্মদের তুহুরার প্রতি গভীর অনুভূতি। এই সত্য জেনে আব্দুর রাজ্জাক মোহাম্মদ আর ভাবনা চিন্তায় আসেন না। তিনি পরিকল্পনা নেন তুহুরা আর রবিউলের বিবাহের। তার পরিকল্পনা অনুসারে বাড়িতে বেশ আয়োজনের মাধ্যমেই সম্পূর্ণ হয় তুহুরা আর রবিউলের বিয়ে। আশ্চর্য রকম ভাবে এই বিয়েতে কোনোরকম বাদসাধে নেই তুহুরা নিজে। যেন সে নীরবে মেনে নিয়েছে তার ভবিতব্য। সে মেনে নিয়েছে তার প্রকৃতি হয়ে উঠতে চাওয়ার অক্ষমতা, অথবা আব্দুর রুশান মোহাম্মদের হৃদয়ের পথ নিষিদ্ধ। আর এসব না হলে সে নিজেকে তৃতীয় ব্যক্তি ভাবতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে দৃশ্যপট বদলায়। শ্রোতা মহলে দীর্ঘ এক নিস্তব্ধতা নেমে আসে। সবার চোখ যেন একসঙ্গে আটকে যায় আব্দুর রবিউল মোহাম্মদের মুখে, যিনি এতক্ষণ এই ইতিহাসের প্রতিটি পাতা উন্মোচন করছিলেন এক নিঃশ্বাসে।
সকলে নিঃশব্দ থাকলেও মাসুম সাহেব সকলের নীরবতা ভেঙে জিজ্ঞেস করেন, প্রকৃতির ডায়েরির শেষ পাতায় প্রকৃতি কি কি লিখেছিল? আত্মহত্যার কথা বলছিল তা বুঝলাম। তবে আর কি ছিল? ডায়েরিটা দেখেই তো বোঝা যায় অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া হয়েছে। শুধুমাত্র যে ওই একদিনের ঘটনাটা ছেঁড়া হয়েছে তেমনটা তো মনে হয়নি। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। প্রশ্নটা যেন বাতাসে ঢেউ তোলে। সবাই একসঙ্গে চুপ হয়ে যায়, কেউ নড়ে না, শুধু অপেক্ষা করে উত্তরের। আব্দুর রবিউল মোহাম্মদ কিছুক্ষণ চুপ থাকেন। তারপর ধীরে, গম্ভীর কণ্ঠে বলেন, হ্যাঁ, অনেকগুলো পৃষ্ঠা টেনে ছিঁড়েছিলেন আব্বা। আমি জানি না কি হিসাব করে ছিঁড়েছিলেন তিনি। তবে ডায়েরিটা ওভাবে পড়ে দেখার সুযোগ আমার হয়নি, শুধু বার কয়েক চোখ বুলাতে পেরেছিলাম। আব্বা আমাদের কাউকে ঠিকভাবে পড়তেই দেননি। শুধু বোধহয় আব্বা, আম্মা আর তুহুরাই পরিষ্কার পড়েছিল। এরপর আব্বাই তো নিজ হাতে সেই পাতাগুলো ছিঁড়ে সাথে সাথেই আগুনে পুড়িয়ে দিয়েছিলেন, সকলের সামনে। উপস্থিত কারো কোনো শব্দ নেই, কারো দৃষ্টিতে কোনো দোলন নেই। প্রত্যেকের যেন নিজ নিজ ভাবনার খোলসে গুটিয়ে গেছে। কথা বলার সাহস কারো নেই, যেন কেউ শ্বাস নিতে গেলেই ভেঙে যাবে এই ভারী নীরবতা। মাসুম সাহেব আবার আর ছেদ করেন। তার কণ্ঠ এবার আর তীক্ষ্ণ নয়, বরং চিরি জিজ্ঞেস করেন, ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো না হলে বুঝলাম কাকা পুড়িয়ে দিয়েছিলেন। তাহলে প্রকৃতির শেষ চিঠিটা, সেটাও কি পুড়িয়ে দিয়েছিলেন? এই প্রশ্নটা শোনামাত্রই সবাই আবার তাকিয়ে যায় আব্দুর রবিউল মোহাম্মদের দিকে। তার কপালে ভাঁজ পড়ে, ভ্রু নেমে আসে, মনে করতে চেষ্টা করেন কিছু। কয়েক মুহূর্ত চুপ থেকে তিনি ধীরে মাথা নেড়ে বলেন, না, না, চিঠিটা তখন তো আব্বা পুরাননি। আমার যতদূর মনে পড়ে, আব্বা সেদিন তুহুরার থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়েছিলেন। তারপর শেষ কয়েকটা পৃষ্ঠা একটানে ছিঁড়ে নিয়ে পুড়িয়ে দেন। কিন্তু চিঠিটা, সেটা তো তখন তুহুরার হাতে ছিল না, সেটা আম্মার হাতে ছিল বোধহয়। চিঠিটা শেষ তিনিই পড়েছিলেন। শ্রোতা মহলে চাপা গুঞ্জন উঠতে গিয়েও ওঠে না। সবাই একসাথে তাকিয়ে থাকে, নিঃশব্দে। আব্দুর রবিউল মোহাম্মদ এবার বলেন, আম্মার কাছে থাকলে তো তার কাছ থেকে তুহুরার হাতেই যাওয়ার কথা ছিল। প্রকৃতির ডায়েরি যেখানে পাওয়া গেছে চিঠিটাও সেখানেই থাকার কথা। ঘরজুড়ে তখন এক অস্বস্তিকর স্পন্দন। আর এর মাঝেই দরজার কাছ থেকে আলিফ চেঁচিয়ে বলে ওঠে, না না, ওখানে শুধু ডায়েরিটাই ছিল, কোন চিঠি ছিল না। কথাটা বলার সাথে সাথে সে সামান্য ঘাবড়ে যায়। এখানে গুরুজনদের মাঝে তার এমন অনধিকার প্রবেশটা বেমানানি বটে। তার উপরে আবার কথার জবাব দেয়া, এ তো বেয়াদবি। আলিফ এসব ভেবেই মাথা নিচু করে আবার দরজার আড়ালে দৌড়ে চলে যায়। মাসুম সাহেব আলিফের কথায় সায়েদ দিয়ে বলেন, চিলেকোঠায় চিঠিটা থাকলে রসুন যেদিন চিলেকোঠা পরিষ্কার করিয়েছে ওদিনই সেটা পাওয়া যেত। তার মানে চিলেকোঠায় চিঠিটা নেই। হয়তো কাকি তুহুরাকে দেননি চিঠিটা। তুর্য এতক্ষণ চুপ ছিল, চোখে গভীর মনোযোগ, যেন সে প্রতিটি শব্দের নিচে লুকিয়ে থাকা সত্যকে পড়ার চেষ্টা করছিল। কিন্তু এবার তার কণ্ঠে এক বিরল ধীর জিজ্ঞাসা, যেন সুর নরম, অথচ প্রশ্নের ধার তীক্ষ্ণ। সে বলল, আপনারও তো জানার কথা, সেই চিঠিটা কোথায় আছে? তুহুরা তো আপনার স্ত্রী ছিল। এই হিসেবে তো এসব গোপন জিনিসে আপনারও প্রবেশাধিকারী ছিল, তাই তো? এই ডায়েরি এত গোপনে চিলে কোঠায় রাখা, এইসব তো আপনি জানতেন? জানতেন না? প্রশ্নটা ঘরের ভেতর ছড়িয়ে পড়ে এক অনুচ্চারিত অস্বস্তির মতো। আব্দুর রবিউল মোহাম্মদের মুখে তখন একরকম স্তব্ধতা নামে। চোখের দৃষ্টি কুয়াশার মতো অস্পষ্ট হয়ে যায়। তিনি ধীরে মাথা তুলে তাকান তুর্যর দিকে। চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু ক্লান্তির চেয়েও বেশি কিছু, এক বিষণ্ণ স্বীকারোক্তির ছায়া। তিনি স্পষ্ট স্বরে বলেন, তুমি কি মনে করো বিয়ে মানেই সব জানা যায়? মানে একটা মানুষকে একদম ভিতর থেকে সম্পূর্ণটা কি জানা যায়? মানুষের হৃদয়ের একটা কোণা থাকে, যেটা সে কাউকেই কখনো দেখায় না। এমনকি যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকেও না। আর এখানে তো তুহুরা আমাকে ভালোই বাসত না। সারা জীবন শুধু ওর মনে জায়গা করে রেখেছিল বড় ভাই। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু আব্বার কথা রাখতে আমার সঙ্গে একটা বিয়ে খেলায় মেতেছিল। আমার সামনে থেকে সবকিছু অদৃশ্য করে রেখেছিল।
তারপরও তার এই অনুভূতি কি আমার কাছে আদৌ অজানা ছিল। তিনি দীর্ঘ নিঃশ্বাস নেন। কণ্ঠটা এবার নির্লিপ্ততা, কিন্তু সেই নির্লিপ্ততার নিচে যেন বিসর্জিত এক ব্যথার সুর বাজে। এবার তিনি একটু গভীর গলায় বলেন, তবে তুহুরা আমাকে কখনো ঠকায়নি। ওর ভেতর একদম গোপনে একটা নদী ছিল, যেখানে আমি কখনো পৌঁছাতে পারিনি। আমি জানতাম এই ডায়েরির কথা, ও খুব যত্নে রাখত, তবে কখনো জিজ্ঞেস করিনি কোথায় রেখেছে ও। আমি চাইনি জানতে। আসলে আমি ভয় পেতাম, আমি ওর মধ্যে বড় ভাইয়ের জন্য যে গভীরতা অনুভব করতাম, আমি কখনো চাইতামই না সেটা ওর মুখে প্রকাশ হোক কোনোদিন। হয়তো ও যদি কোনোদিন মুখে স্বীকার করত, আমি ওটা মেনে নিতে পারতাম না। আব্দুর রবিউল মোহাম্মদ থামলেন। উপস্থিত কারো মুখে কোনো প্রশ্ন নেই, আর কারো দৃষ্টিতে কোনো অবিশ্বাস নেই। শুধু এক তীক্ষ্ণ রাগ দৃশ্যমান হলো মিনুর রহমানের চোখে। তার চোখে সেই মুহূর্তে ঘন এক রাগের ছায়া খেলে যায়, যা আর দমন করা সম্ভব হয় না। তিনি হঠাৎই সামনের দিকে একটু এগিয়ে আসেন, কণ্ঠস্বরে চিরচেনা শীতলতা ভেঙে এবার তীব্র, উত্তপ্ত করে বলেন, মিয়া ভাই, এতটা নিষ্পাপ বানানোর চেষ্টা করিলেন না নিজেকে। দয়া করুন। আপনি যে তুহুরাকে ভালোবাসতেন এটা আমি অস্বীকার করতে চাই না। তবে এই ভালোবাসায় সত্যতা কতটুকু ছিল সেটা আমার সন্দেহ আছে। আপনি নিজের মন মতো সাজিয়ে গেছেন যে তুহুরা আপা বড় ভাইকে ভালোবাসত। আমি এটা অস্বীকার করছি না যে তুহুরা আপা বড় ভাইকে ভালোবাসতে না। কিন্তু আপনার সাথে বিয়ে হবার পর আমি কোনদিনও দেখি নাই যে তুহুরা আপা বড় ভাইয়ের মুখের দিকে অব্দি তাকিয়ে দেখেছেন। আব্দুর রবিউল মোহাম্মদ চুপ, মুখে কাপা হাসি, চোখে নিঃশব্দ আশ্চর্য। কিন্তু মিনুর রহমান থামেন না। কণ্ঠে একরকম অজস্র দিনের জমে থাকা অভিমান। তিনি চোখের পানি আঁচলে মুছে আবার বলেন, তুহুরার মনে বড় ভাই ছিল এইটুকু বললেই কি আপনি বাঁচেন? আপনার ভিতরে তো আমি কোনোদিনও দেখিনি তুহুরার জন্য পাগলামি। আপনি ছিলেন সন্দেহে ভরা এক মানুষ। আপনি তুহুরাকে বিশ্বাস করেননি। আপনি চাইতেন সে যেন আপনাকে ভালোবাসে, কিন্তু মেনে নিতে নারাজ যে সে কোনোদিন বড় ভাইকে ভালোবাসত। অতীতটা চলে গেছিল, তুহুরা আপনাতে জড়িয়ে গিয়েছিল। কিন্তু আপনি সেটাকে আঁকড়ে না ধরে আপনার আর তুহুরার বর্তমানটা নষ্ট করেছেন। তারপর মিনুর রহমানের কণ্ঠ হঠাৎ যেন নিচে নেমে আসে, কিন্তু তীক্ষ্ণতায় এক বিন্দুও কমে না, বরং আরো গভীর হয়। তিনি বলেন, আপনি বরাবরই একজন ব্যর্থ মানুষ। একজন মেয়ে কি চায় জানেন? তারা চায় তার জন্য কেউ পৃথিবীর সবটা পাগলামি করুক, সবটা দিয়ে ভালোবাসুক। আর আমরা সেই সবটা পাগলামি দেখেছিলাম বড় ভাইয়ের চোখে প্রকৃতির জন্য। আমারও মনে হতো, কেউ একজন আমাকেও এত পরিমাণ ভালোবাসুক, আমার জন্য ঠিক এই পরিমাণ পাগলামি করুক। তুহুরাও যদি এই একই চিন্তা নিজের মনের নিয়ে রাখত, তবে এটা অন্যায় নয়। এটা তার চাহিদা ছিল। আর আপনি কোনোদিনও ওকে শান্তি দেননি। তুহুরাকে সন্দেহ না করে কোনোদিন ওর মাথায় একটু হাত রাখতেন, অন্তত একটু বিশ্বাস রাখতেন। কিন্তু না, আপনার ভালোবাসা ছিল এক ধরনের নিয়ন্ত্রণ, আর বড় ভাইয়ের ভালোবাসা ছিল মুক্ত, উন্মাদ, পবিত্র। আর আপনার মন ওই পবিত্রতায় বারবার ভয় পেয়ে যেত। এক নিঃশ্বাসে বলে থেমে যান মিনুর রহমান। ঘরজুড়ে আবারও স্তব্ধতা। আব্দুর রবিউল মোহাম্মদ যেন কিছু একটা বলতে গিয়ে থেমে যান। তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো কথা বের হয় না। এই ভারী নিস্তব্ধতা ছিঁড়ে আবারও চিৎকার করে উঠলেন মিনুর রহমান, তার কণ্ঠে অভিমানের ঝড়, চোখ ভর্তি জল। তিনি যেন নিজেকে সামলানোর বৃথা চেষ্টা আর করছেন না। তিনি ভাঙা গলায় বলেন, দিন শেষে তুহুরা তার সব পাপ আপনার উপর দিয়ে চলে গেছে। আপনার হাতেই ভালোবাসার মূল্য চুকিয়ে গেছে। এখন আপনি একা বসে এই গল্পটা নিজের মতো সাজিয়ে বলছেন। প্লিজ, অন্তত ওকে নিয়ে নিজের মনগড়া কাহিনী বানাবেন না। তুহুরা কোনো গল্প ছিল না, সে ছিল একজন মানুষ। রক্তমাংসের, ভুলে ভরা, ভালোবাসায় ভেজা একজন মেয়ে, যাকে আপনি বুঝতেই পারেননি। যাকে আপনি ভালবাসতেও পারেননি, যত্ন করে রাখতে পারেননি। ঘরের লোকজন হতবাক, চুপচাপ তাকিয়ে থাকে মিনুর দিকে। মাসুম সাহেব কৌতূহলী গলায় বলে ওঠেন, রবির হাতে ভালোবাসার মূল্য চুকিয়ে গেছে মানে? কি বোঝাতে চাচ্ছিস মিনু? এক মুহূর্তের জন্য থেমে যান মিনুর রহমান। যেন তিনি মুখ ফুসকে বিপজ্জনক কোন শব্দ বলে ফেলেছেন। নিজেকে সামান্য সামলে তিনি বলেন,
তেমন কিছু না, কথার কথা বলেছি মাসুম ভাই। তুহুরা খুব ভালো একজন মানুষ ছিল। ওর মতো মানুষের মৃত্যুই তো পাপ। আসলে আমি তুহুরা আপার খুব কাছের একজন ছিলাম। বেশ ভালোবাসতাম উনাকে। মিয়া ভাইয়ের মুখে ওসব কথা শুনে নিজেকে সামলাতে পারিনি। তাই উল্টোপাল্টা বকে ফেলেছি। সকলেই আবারও চুপ। শুধু সন্দেহের নজরে মিনুর রহমানের দিকে তাকিয়ে থাকে তুর্য। এই মৌনতা ভাঙে সাত্তকী। সেও যেন এক গভীর কৌতূহলের মাথায় ঝিমাচ্ছে। তিনি আব্দুর রবিউল মোহাম্মদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুহুরা আপার মৃত্যু কিভাবে হয়েছিল? এক নিঃশ্বাসে এই ছোট্ট প্রশ্নটা ছুড়ে দেয়া মাত্র সারা ঘরে যেন হিম নেমে আসে। মিনুর রহমান একটু ঘাবড়ে যান, চোখ নামিয়ে খুব দ্রুত কণ্ঠে বলেন, বাথরুমে পড়ে গিয়েছিল। মাথায় আঘাত। মিনুর রহমানের কথাটা সম্পূর্ণ না করতে দিয়েই তার কথার মাঝখানে স্পষ্ট ভারী কণ্ঠে আব্দুর রবিউল মোহাম্মদ বলে ওঠেন, তুহুরার মৃত্যুর কারণ আমি। আমার দোষে। সব চোখ মুহূর্তেই ফিরে যায় তার দিকে। তিনি ধীরে বলেন, হ্যাঁ, ওর সব পাপ আমার। মিনু ঠিক বলেছে। আমি সন্দেহ করতাম। অকারণে, প্রতিদিন। আমি তুহুরাকে ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করতে পারতাম না। আমি চাইতাম, ও যেন শুধু আমার হয়, এমনকি ও যেন আমার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ভালোবাসা কি কখনো নিয়ন্ত্রণ করা যায়? তার কণ্ঠ আরো নিচু হয়ে আসে, যেন এক স্বীকারোক্তি। তার চোখে হালকা জল এসে ভাসে, গলা কেঁপে ওঠে। তিনি বলেন, বড় ভাইকে নিয়ে আমাদের রোজকার ঝগড়া লেগেই থাকত। আমার সব সময় মনে হতো তুহুরার মনে বোধহয় এখনো বড় ভাই আছেন। ও হয়তো বড় ভাইকেই চায়। সারা জীবন আমি ওকে চেয়েছি আর ও চেয়েছে শুধু বড় ভাইকে। আমি রাতের পর রাত তুহুরাকে কাঁদতে দেখেছি অনুশোচনায়। ও শুধু একটাবার বড় ভাইকে প্রকৃতির শেষটা জানাতে চেয়েছিল। তুহুরা বারবার বলতো, আমরা অন্যায় করছি। আমরা ধোঁকাবাজি করছি বড় ভাইয়ের সাথে। অপেক্ষা শেষ হলে বড় ভাই নাকি নতুন জন্ম পাবে। যেদিন তিনি জানবেন প্রকৃতি মারা গেছে তখনই প্রকৃতির অপেক্ষা শেষ হবে। আমি পাগল হয়ে উঠেছিলাম তুহুরার লাগাতার এসব কথায়। তুহুরা আব্বার কাছে ওয়াদা করেছিল যে কোনোদিনও এই সত্য প্রকাশ করবে না। ও কোনোদিনও বলেনি, কিংবা বলার চেষ্টাও করেনি। সেদিন তুহুরার সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়। ঝামেলার বিষয়বস্তু ছিল বড় ভাই। তুহুরা মেনে নিতে পারছিল না বড় ভাইয়ের এই অসহায়ত্ব। বড় ভাই তখন শুধুমাত্র প্রকৃতিকে খুঁজতে ভারতে গিয়েছিলেন। তুহুরার মুখে বড় ভাইয়ের পক্ষে শত শত কথা শুনে আমি বিরক্ত হয়ে যাই। আমি ওর চরিত্র নিয়ে কথা তুলি। আমি ওকে বলি, ও এখন আমার স্ত্রী, ওর এখন আমাকে নিয়ে ভাবা উচিত, আমার বড় ভাইকে নিয়ে নয়। ঝামেলাটা আরো বাজে বাজে শব্দ চয়নে গিয়ে মিলে যায়। এরপর ধাক্কা ধাক্কি পর্যায়ে পৌঁছায়। আমার হাতের ধাক্কায় ও পড়ে যায় দেয়ালের উপর। আমি ওর দিকে ফিরে না তাকিয়ে ঘর থেকে চলে যাই। দরজা খুলতেই দেখি মিনু বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি ওর দিকে না তাকিয়ে এগিয়ে যাই। সাথে সাথেই মিনু ঘরের ভিতরে ঢোকে। সবটাই আড়ালে শুনেছিল সে। তবে ঘরে ঢুকেই ও চেঁচিয়ে ওঠে। মিনুর চেঁচানো শুনেই আমি ও ঘরে আবার ফিরে যাই। ঘরে একেবারে রক্তারক্তি অবস্থা। তুহুরা অবচেতন হয়ে শুয়ে আছে, তার চারপাশটা রক্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সাথে সাথেই ডাক্তার আনা হয়। তবে সে মৃত। তার পেটে তখন আমার 3 মাসের সন্তান। তুহুরা একটাবারও জানায়নি সে অন্তঃসত্ত্বা। সব দায় নিয়ে চলে গেল। আব্দুর রবিউল মোহাম্মদ একটু থামেন। এরপর ধীরে বলেন, মিনু জানত, তুহুরার এই মৃত্যুর দায় আমার। জেলে যাওয়ার প্রচণ্ড ভয় জন্মায় আমার। আমি মিনুকে বোঝাই, আব্বা বৃদ্ধ, বড় ভাইয়ের জন্য এমনিতেই বাড়ির অবস্থা ভালো না, আব্বা কিছুতেই মেনে নিতে পারবে না। খুনের দায় আমার। আর সবাই জানলে আমার জেল হবে এই খুনের দায়। কিন্তু আমি তো ইচ্ছে করে কাজ করিনি। এ তো ভুল, খুট করে হয়ে যাওয়া পাপ। আমি মিনুকে বোঝাতে সক্ষম হই। ও নিজেই আমাকে বাঁচাতে গল্প সাজায়। বাথরুমে পড়ে গিয়েছিল তুহুরা। দেয়ালে টানিয়ে দেয় ছবির ফ্রেম, যেন সব দাগ চোখের আড়াল হয়। তবে এখানের সব ঘটনা পরিষ্কার দুর্ঘটনা। এই পাপী মিনু এতদিন তার বুকের মধ্যে আটকে রেখেছিল। এই সবটাই যেন অপ্রত্যাশিত। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা হিয়ার বুকের ভেতর বিস্ফোরণে দুমড়ে মুছে যায়। এই স্বীকারোক্তি তার কানে পৌঁছাতেই সে আর নিজেকে আটকে রাখতে পারে না। ফুপিয়ে ওঠে,
ডুকরে কেঁদে ওঠে, মুখে হাত চেপেও থামানো যায় না সেই কান্না। যেন তার বুক ফেটে যাচ্ছে, কান্নার সাথে যেন বেরিয়ে আসছে হৃদয়ের এক টুকরো। মিমের চোখ ভেজা থাকলেও নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু হিয়ার এমন কান্না শুনে সে নিজে আরো ভেঙে পড়ে। এই কান্না প্রতিবাদের না, কোনো প্রশ্নেরও না। এটা শুধু এক বিষাদে ডুবে যাওয়া এক জয়হীন, নিষ্ঠুর বাস্তবের সামনে হার মানা কান্না। ঘরের মধ্যে একটা পিন পড়লেও যেন শব্দ হবে না এমন নিস্তব্ধতা। কারো চোখে কোনো ভাষা নেই, মুখে কোনো কথা নেই। একজন যেন আস্ত একটা পাহাড় বয়ে বেড়াচ্ছে কাঁধে, কিন্তু কারো মুখ খুলবার সাহস নেই। এইসব ঘটনার ওজন এত বেশি যে সেখানে শব্দ হারিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আব্দুর রুশান মোহাম্মদ নিঃশব্দে উঠে দাঁড়ান। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, একদম নিস্তেজ, শীতল। চোখে পানি নেই, কিন্তু চোখ শুকিয়ে গেছে, 1000 বছর কাদার পর যেমন হয়। সে কাউকে না দেখে, কিছু না বলে একদম নিঃশব্দ পায়ে বসার ঘর পেরিয়ে চলে যায় নিজের ঘরের দিকে। তার হেঁটে যাওয়া যেন একটা যুগের প্রস্থান, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর অব্যক্ত প্রত্যাশা ধুয়ে গিয়েছে এক চিরস্থায়ী নিস্তব্ধতায়। তার পেছনে কেউ ডাকে না, কেউ থামায় না, কেউ কিছু বলার মতো অবস্থায় নেই। সবাই যেন কাটার মতো গেঁথে গেছে নিজেদের জায়গায়, নড়া সম্ভব নয়, না মনের, না শরীরের। এই ঘরে এখন কেবল একটি জিনিস আছে, একটা অপরাধবোধে ডুবে থাকা সময়, যেটা আর কোনোদিন আগের মতো হবে না। মাসুম সাহেবের চোখে যেন আগুন জ্বলে উঠেছে। এতক্ষণ অবধি তিনি ধৈর্য ধরে শুনছিলেন, গভীর মনোযোগে, নির্বাকভাবে। তবে এখন আর থামতে পারেন না নিজেকে। ভেতরের জমে থাকা বিস্ফোরণ বেরিয়ে পড়ে তার মুখ দিয়ে। তিনি দাঁড়িয়ে পড়েন চেয়ার ঠেলে, যেন ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন গোটা বাস্তবতাকেই। মুখ ঘুরিয়ে ফেলে তাকান আব্দুর রবিউল মোহাম্মদের দিকে, চোখে অবিশ্বাস আর প্রতারিত হবার গভীর ক্ষত। কণ্ঠ কাঁপে তার, কিন্তু সেটা দুর্বলতায় নয়, ক্ষোভ। তিনি চেঁচিয়ে বলেন, এমনও হয়। ঘৃণা করছে আমার একটা খুনির চোখে এমন আবেগ দেখে। তোমাদের পাপের তো ষোলকলা পূর্ণ হয়ে গেছে। আর কোন স্বীকারোক্তি বাকি আছে? থাকলে তাও করে ফেলো। মাসুম সাহেবের কণ্ঠ এতটাই ক্ষিপ্ত যে তার দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারে না। তিনি মুহূর্তে ফিসফিস করে ওঠেন, রুশানের জন্মই যেন ওর বড় দুর্ভাগ্য। আব্দুর রবিউল মোহাম্মদ চুপ থাকেন। তার চোখে লজ্জার ছায়া নেই, বরং একগা ছাড়া ক্লান্তি জমে আছে। তিনি মুখ তুলে মাসুমের চোখে চোখ রাখেন না, যেন সেই দৃষ্টির ভার সইতে পারছেন না। চলবে,